আচ্ছা, আজকে আমরা এই যে প্ল্যানটা দেখতে পাইতেছি, ফ্লোর প্ল্যান, তো এই অনুযায়ী একটা তিনতলা বিল্ডিং এর আর কি আমরা মডেলিং করবো ইটেপসে, এবং এর উপরে যে গ্রাভিটি লোডগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব। এখন এই যে আমাদের যে আর্কিটেক্টের সাথে যে একটা আমাদের যে একটা কমিউনিকেশন হবে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টিম টিম ওয়াইজ কাজ করতে হবে। আর্কিটেক্ট একটা কাজ দিবে, কইরে দিবে, মোটামুটি তার ফ্লোর প্ল্যানগুলো সাজাই দিবে, তো সেই অনুযায়ী আমাদেরকে স্ট্রাকচারাল ডিজাইনটা করতে হবে। তো যতটা সম্ভব আর্কিটেক্টের কাছ থেকে একটা সিমেট্রিক্যাল ডিজাইন আমরা আর কি বুঝে নেওয়ার চেষ্টা করব। সিমেট্রিক্যাল তো সবাই বুঝি, যে যেইটার আমার যে সেন্টার লাইন, মানে সেন্টার বরাবর যদি আমি একটা লাইন ড্র করি, বা তাহলে দুই পাশে যাতে আমার স্ট্রাকচারাল মেম্বারগুলোর সিমেট্রি থাকে। স্ট্রাকচারাল মেম্বার এই পাশে যেমন 8টা কলাম আছে, ঠিক না, এই 1 2 3 4 5 6 7, 7টা কলাম আছে। এখন যদি আমার এই জায়গায় সেন্টার লাইন হয়, তাহলে এই পাশে 7টা, এই পাশে আছে 3টা। অথবা এই বরাবরই যদি সেন্টার লাইন কল্পনা করি, এ পাশেও 3টা আছে, এই পাশেও 3টা আছে। হ্যাঁ, মানে একটা স্ট্রাকচারের উভয় এক্সিসের সাপেক্ষে, মানে এক্স এক্সিস সেন্টার লাইন বরাবর যে এক্স এক্সিস, সেন্টার লাইন বরাবর যে মানে ওয়াই এক্সিস বরাবর যে সেন্টার লাইন, এই দুইটার সাপেক্ষেই যাতে প্ল্যানটা সিমেট্রিক্যাল হয়, এইটা আমরা রাখার চেষ্টা করব যদি আমাদের এটা মাল্টি স্টোরিড বিল্ডিং হয়। কারণ কি? কারণ এইটা আমার অ্যানালাইসিসে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি এটা অ্যানালাইসিস সম্পন্ন করা যায়, এক কথা হলো এইটা। এরপর হলো আমার মেম্বারগুলা, মানে দেখা গেছে একই 10 তলা একটা বিল্ডিং, ঠিক আছে, যদি সিমেট্রিক্যাল ডিজাইন হয়, তাহলে এইটার ডিজাইনটা খুবই আর কি সিম্পল হয়ে যায় আর কি। কিন্তু সিমেট্রি না থাকলে এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। এটা আহ, যেমন অ্যানালাইসিসে ঝামেলা, তেমন এইটা কনস্ট্রাকশনে অনেক বেশি মেটেরিয়ালস আর কি আমার দরকার হয়। তো এই জিনিসটা যে কোনো আর্কিটেক্ট বা এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক, যার কাছ থেকে আমরা প্ল্যানগুলো দেখে বুঝে নিব, তার সাথে প্রথম কমিউনিকেশনের প্রথম থেকেই এরকম কথা থাকবে যে যতটা সম্ভব যাতে আহ, মানে এই যে প্ল্যানের ভিতরে সিমেট্রিক্যাল ব্যাপারটা থাকে। এখন এই প্ল্যান থেকে আমার প্রথম কি কাজ, আমি একটা ফ্লোর প্ল্যান পাইলাম। এখন এটা শুধুমাত্র টিপিক্যাল ফ্লোর প্ল্যান, আমি এটা তিনতলা বিল্ডিং হিসাবে এখানে মডেল করব। তাহলে এই যে ফ্লোর প্ল্যানটা 1 2 3, 3 তলা পর্যন্ত এই ফ্লোর প্ল্যানটা থাকবে। হ্যাঁ, তো এইটা এই অনুযায়ী আমাদেরকে লোডগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন এইটা পাওয়ার পরেই আমার দরকার হইলো কলামের পজিশনগুলো। এই দেখতে পাইতেছি যে আমার এই লাইন ভাই একটা কলামের লাইন আছে। হ্যালো, হ্যাঁ, ভাই সিমেট্রিক এর বিষয়টা যদি একটু বলতেন আর কি, আমি ভালো বুঝতে পারলাম না সিমেট্রিক্যাল। কোন দিক থেকে সিমেট্রিক। জি ভাই। আচ্ছা, আমরা এই যে প্ল্যান, এইটা তো দেখতে পাইতেছি, তাই না? এখানে টোটাল লেন্থ আছে কত? 38.38 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা এখানে একটা লাইন টানি, ঠিক আছে, একদম এই যে এন্ড এন্ডের সাপেক্ষে একটা লাইন টানলাম। সরি, এখানে না, এ লাইন কমান্ড নিয়ে একটা লাইন টানলাম জাস্ট। এইটারে আমরা অর্ধেক দূরত্বে আমরা অফসেট নেই। ও এন্টার 38 ফিট, তাহলে 38 ফিটের অর্ধেক কত? 19 ফিট, তাই না? তাহলে 19 ফিট এন্টার অফসেট নিয়ে আমরা এটা টানলাম। তাহলে দেখলাম যে আমার এই যে কলামগুলো, এগুলো সেন্টারের কাছাকাছি আছে না? ঠিক আছে, এইটা হলো একটা সেন্টার লাইন, মানে এই স্ট্রাকচারের এক্স এক্সিস বরাবর এই যে জি ভাই, বুঝতে লাইনটা পারছি দুই ভাগে বুঝতে ভাগ পারলাম। করছে। হ্যাঁ, তাহলে এই লাইনের সাপেক্ষে এই পাশেও যে যতগুলো স্ট্রাকচারাল মেম্বার থাকবে, ফ্রেম তো, তাই না, ফ্রেমের ভিতরে কলাম এবং বিম এই যতগুলো থাকবে, এ পাশেও যাতে ওই রকমের সংখ্যক থাকে, এটা রাখার চেষ্টা করব। এখন এইটা যদি ট্রাপিজয়েডাল হয়, তাহলে সেন্টার লাইনটা আমাদের যদি এই রকমের লাইন হয়, মানে যদি এই প্ল্যানটা এরকমের থাকে, এই, তাহলে এই সেন্ট্রাল লাইনটা তো একদম মাঝখানে হবে না, একটু এই ডান দিকে আগানো হবে না, তাই না? জিনিসটা একটু আগানো হবে এইদিকে, সেন্ট্রাল লাইনটা যদি এইদিকে কম থাকে, এটা আস্তে আস্তে, মানে তোমরা যেহেতু সেন্ট্রাল লাইন বের করছো, যদি এই দিক ক্ষেত্রটা কম আছে না, এই পাশটা মানে একদম ফুল ফিল একটা রেক্টেঙ্গেল আছে, কিন্তু এই পাশে ত্রিভুজাকৃতি মানে হলো রেক্টেঙ্গেলের মানে এই যে দূরত্বটা যদি আমরা কল্পনা করি,
এই দূরত্বটা কোন পাশে বেশি থাকবে? এই পাশে বেশি থাকবে না? সেন্ট্রাল লাইন যদি আমি এই সেন্টার অফ গ্রাভিটি যদি বের করতে চাই, যেই পাশে এরিয়া বেশি, আমরা যদি সেন্টার বরাবর ভাগ দেই তাহলে যেই পাশে এরিয়া বেশি ওইদিকে সেন্টার অফ গ্রাভিটি হবে, এটি তো স্বাভাবিক। তো আমি বলতেছি যে যে রকমের একটা থাকুক আর কি, একটা থাম, মানে আমরা প্রাইমারি অবস্থায় আমরা একটা চিন্তা করব যে এর যে সেন্ট্রাল লাইন আছে, এই সেন্ট্রাল লাইনের দুই পাশে যাতে স্ট্রাকচারাল মেম্বারগুলো মোটামুটি সেম থাকে, মানে কোয়ান্টিটিটা সেম থাকে। তাহলে কি হবে, এই স্টিফনেস যে একটা টার্ম আছে, স্টিফনেস হলো মানে আমার ইউনিট পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য কতটুকু লোড দরকার, সেটা হলো স্টিফনেস। তো যদি আমার এই পাশে স্ট্রাকচারাল মেম্বার বেশি থাকে, এর স্টিফনেস বেশি হবে, এর স্টিফনেস কি হবে, কম থাকবে। তাহলে যেই পাশে স্টিফনেস বেশি ওই পাশটা বেশি রিজিড হবে, বেশি স্টিফ হবে, ওর উপরে লোড প্রয়োগ করলেও ডিসপ্লেসমেন্টটা কম হবে। তো এক পাশ যদি ডিসপ্লেসমেন্ট কম হয় আর এক পাশ যদি বেশি হয়, তাহলে আমাদের এখানে বিল্ডিং এর ইররেগুলারিটিগুলো চলে আসবে। প্রাথমিক অবস্থায় এইটুকু ধারণা নিয়ে আগাইলেই হবে, আরও এই জিনিসটা ক্লিয়ার হবে ফার্দার আমি যখন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন। ঠিক আছে, জাস্ট একটু মাথায় রাখি যে সিমেট্রিটা যাতে আমরা রাখতে পারি, যে সেন্টার লাইনের সাপেক্ষে আমার যাতে উভয় পাশে মোটামুটি সেম পরিমাণ স্ট্রাকচারাল মেম্বার থাকে। তো এখন আমার এই যে প্ল্যান পাওয়ার পরে আমার কাজ কি? প্রথমে কাজ হইলো গ্রিড লাইনগুলো নির্ণয় করা। গ্রিড লাইন তো সবাই জানে যে কলাম, যেই লাইন বরাবর কলামগুলো থাকে সেইগুলো হলো গ্রিড লাইন, আমরা এগুলো সুতার লাইন বলি। আর যদি এখানে এই যে লেআউটটা দিতে চাই ফিল্ডে যাইয়ে, তাহলে সুতাগুলো এই গ্রিড লাইন বরাবর আমাদের টানতে হবে। যারা লেআউট সম্পর্কে ধারণা আছে তারা এটা বুঝতে পারতো। তো এখানে গ্রিড লাইনগুলো কোথায় হয়? গ্রিড লাইনগুলো কলামের সেন্টার বরাবর হয়। এখন একটা কলামের সেন্টার, মানে সবসময় যে গ্রিড লাইন সেন্টার বরাবর হইতে হবে এমন কোনো কথা না। কি রকমের, আমার এই কলামটা ধরো এখানে আছে কত, এখানে এটা তো সমান সমান আছে, তো ধরো এইটা হলো একটা কলাম, ঠিক আছে। তো এই কলামটা আমার এই রকমের আছে, তাহলে কি এটা সেন্টার লাইন কিন্তু নাই, গ্রিড লাইনটা, ঠিক না? তো মানে এই বড় যদি হয় এই কলামটা, ঠিক আছে, তাহলে তো এটা সেন্টার লাইনে নাই। তো এইরকমেরই যদি মোটামুটি কলাম লাইনের উপরে থাকে, তাহলে ওইটাকে গ্রিড লাইন হিসাবে নিতে পারবো। সাধারণত সেন্ট্রাল লাইনটাই গ্রিড লাইন বলা হয়, কিন্তু সবসময় সেন্ট্রাল লাইন না হলেও সমস্যা নেই। তো আমার কিছু এই গ্রিড লাইনগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই গ্রিড লাইনগুলো আমরা সেন্ট্রাল লাইন বরাবর নিলাম, এরপরে প্রত্যেকটা কলামের জন্য এই গ্রিড লাইনগুলো এখানে কপি করে এটার সেন্টার বরাবর একটা বসাই দিলাম, এটা দিয়ে দিলাম বসাই, ঠিক আছে। এরপরে আমার কাজ কি? এরপরে কাজ হলো সিমিলার ভাবে অন্য ডিরেকশনে আরো গ্রিড লাইন ড্র করতে হবে। এই জায়গা থেকে শুরু করে পর্যন্ত নিয়ে আসলাম, এরপরে এটা এইটা কেন দরকার? আমি ইটাপসে যদি আমি কাজ করি, গ্রিড লাইন বরাবরই আমাদেরকে বেশিরভাগ ড্রয়িংগুলো করতে হবে। সহজে যদি ড্রয়িং করতে চাই, এরা গ্রিড লাইনটাকে বেশি আর কি ই করে, এখানে স্ন্যাপিং করবে, মানে গ্রিড লাইনটা আমার কারসরে ভালো ধরে। আর সব কাজই গ্রিড লাইনের মাধ্যমেই করতে হবে। সর্বপ্রথম কাজটাই আমরা দেখছিলাম কি, গ্রিড লাইনে বসানো না, আমাদের সময় এসএফডিবিএমডি কাজটা দেখছি, সর্বপ্রথম কাজটাই ছিল গ্রিড লাইন ইনপুট করা। তো আমার গ্রিড লাইনগুলো আগে বের করে নিতে হবে। তো আমি এই লাইনগুলো নিলাম, এখন দরকার হলো স্পেসিং। এই হলো স্পেসিং একটা, এরপরে ডিম কন্টিনিউ দিলে আমাদের ডাইমেনশন কন্টিনিউ দিয়ে আমরা বাকিগুলো ডাইমেনশন লিনিয়ার দিয়ে আমরা এই যে স্পেসিংগুলো বের করে নিলাম। এই তো আমাদের গ্রিডের স্পেসিংগুলো এইভাবে আমাদের প্রথম বের করে নিতে হবে। এরপরে গ্রিড ডাটাগুলো এখান থেকে ইনপুট দিতে পারবো। এখন আসি আমার ইট্যাপসে। ইট্যাপসে আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস সবার না আসলেও সমস্যা নেই, আমরা নিউ ফাইলে চলে যাবো, নিউ মডেল। হ্যাঁ, তো নিউ মডেলে ঢুকলেই আমরা প্রথমে জানি যে আমাদের এই সেটিংটা দেখাচ্ছে, এটা হলো মডেল ইনিশিয়ালাইজেশনের সেটিং। ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল, একটা আছে আওয়ার কি ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং, আর একটা হলো ইউজ বিল্ট ইন সেটিং উইথ
এগুলো আমরা কাস্টমাইজেশন করে আমরা ইউজ করতে পারবো। এখন প্রথমে আমরা কি করব, ইউনিটটা সেট করে নেব। ইউনিটটা হলো ইউএস কাস্টমারিতে আছে, আমরা ফিটে যেহেতু কাজ করব তাহলে ইউএস কাস্টমারই থাকবে। এরপরে রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়ালস, আমরা যেহেতু আমেরিকান কোড বেসড আমাদের বিএনবিসি কোডটা, সেই জন্য আমার ম্যাটেরিয়ালসের জন্য আমেরিকাই সেট আপ করবো, সেট করবো। এখানে ইন্ডিয়া সে নিলে হবে না, কারণ ইন্ডিয়ার কোড অনুযায়ী আমরা কাজ করি না। এখানে মূলত এই যে ম্যাটেরিয়ালস, ডিফল্ট ম্যাটেরিয়ালস, এটা আমাদের ম্যাটেরিয়ালের যে কোড সেইটার উপরে ভিত্তি করে এখানে সিলেক্ট করতে হবে। ইন্ডিয়ান কোড যেহেতু আমি ফলো করি না, তাহলে আমরা এখানে ইন্ডিয়ান রিজন হওয়ার পরও আমরা ইউনাইটেড স্টেটস ইউজ করব। এরপরে এই যে এই দুইটা হলো স্টিল সেকশন ডেটাবেস, আর এটা হলো স্টিল ডিজাইন কোড। এটা স্ট্রাকচারাল যে স্টিল স্ট্রাকচার আছে সেইটার জন্য এই দুইটার কাজ। তো আমরা এখানে কংক্রিট ডিজাইন কোডটা শুধুমাত্র চেঞ্জ করে এসিআই 31808 এটা সিলেক্ট করব, এরপর ওকে দিয়ে ভিতরে প্রবেশ করব। এখন হলো গ্রিড লাইন। গ্রিড লাইন এখানে কয়টা, কে কে মানে এক্স এক্সিস বরাবর কোন গ্রিড লাইনগুলো, এটা হলো বিষয়। এখানে এক্স এক্সিস বরাবর আমার এই গ্রিড লাইনগুলোকে এক্স এক্সিস বরাবর বসাবো না, ঠিক আছে? এখানে কি বলছে সেটা বুঝতে হবে। বলছে নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডিরেকশন। এক্স ডিরেকশনে যাওয়ার সময় আমি এক্স ডিরেকশনে এদিকে যাওয়ার সময় কয়টা গ্রিড লাইন আমার এখানে দেখতে পাই, একটা, দুইটা, তিনটা। এখানে কিন্তু এক্স বরাবর যেই গ্রিড লাইনগুলো আছে ওইগুলো না, এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন। তাহলে এখানে 1 2 3, এই তিনটা হবে এক্স ডিরেকশনের গ্রিড, ঠিক আছে? এরপরে এই ওয়াই ডিরেকশনে কয়টা আছে, 1 2 3 4, চারটা ওয়াই ডিরেকশন হবে, চারটা, ঠিক আছে? এখানে নাম্বারটা দেওয়ার পরে আমরা যাব স্টোরি নাম্বারে ডিরেক্টলি। এখানে স্টোরি নাম্বার আমরা যেহেতু একটা বিল্ডিং করব কয়তলা, তিনতলা। তিনতলা করলে এর নিচে একটা স্টোরি থাকে, সবাই তো জানি যে গ্রেড বিমের নিচে একটা কি থাকে, শর্ট কলাম থাকে। শর্ট কলাম এবং গ্রেড বিম নিয়ে এটা হলো আরেকটা স্টোরি, ঠিক আছে? তাহলে তিনতলায় তিনটে স্টোরি, শর্ট কলাম এবং গ্রেড বিম নিয়ে আরেকটা স্টোরি, চারটা। এরপরে আমাদের রুফ রুফ ফ্লোরের উপরে কি থাকে, চিলাকোঠা থাকে না? চিলাকোঠাটা হলো মানে আমার যে সিঁড়ি ঘর যেটা, সিঁড়ি ঘর, সিঁড়ি দিয়ে আমি ছাদে ওঠার পরে এর এই সিঁড়ি ঘরটাকে আটকানোর জন্য যেই রুমটা থাকে আর কি, চিলাকোঠা ওইটা। তো চিলাকোঠা নিয়ে হলো আর একটা স্টোরি। তাহলে আমরা যতগুলো স্টোরি ধরবো, হ্যাঁ, তার তুলনায় কয়টা স্টোরি এখানে বেশি নিব। যেমন এখানে 3 স্টোরি বিল্ডিং, তাহলে নিচে একটা স্টোরি আছে, আবার উপরে আর একটা আছে চিলাকোঠা, তাহলে এখানে 5টা স্টোরি হবে। এখন যদি আমার চিলাকোঠার উপরে আবার যদি এটা ওয়াটার ট্যাঙ্কের জন্য আমার যদি মানে থাকে আর কি, যে ওয়াটার ট্যাঙ্ক যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা কনস্ট্রাকশন করে তারপর দিতে চাই, এখানে অনেকে প্লাস্টিকের বা পিভিসি এর যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো ইউজ করে, আবার অনেকে ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে যেগুলো বড় দরকার হয় অনেক। এখন ওই ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা ওখানে ডিজাইন করতে চাই তাহলে ওইটার জন্য আরেকটা স্টোরি দিতে হবে। তো আমরা যেহেতু এখন ওয়াটার ট্যাঙ্ক দিব না ওখানে, তাহলে আমরা কি করব, টোটালে 5টা স্টোরি দিলাম। 3 স্টোরি বিল্ডিং এর জন্য 2টা স্টোরি বাড়াই নিলাম। এরপর বলছে টিপিক্যাল স্টোরি হাইট, কয়টা স্টোরি। টিপিক্যাল স্টোরি হাইটের মানে হলো আমার যে বেশিরভাগ যে স্টোরিগুলো, ঠিক আছে, নিচতলাটা হলো একটু স্টোরি হাইটটা বেশি থাকে, কিন্তু উপরের বাকি সবগুলো স্টোরি হাইট আমরা 10 ফিট হিসেবেই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ধরে থাকি। 10 ফিট দিলাম। আর হলো বটম স্টোরি হাইট মানে হলো একদম ইসে আর কি, গ্রেড বিমের নিচে যতটুকু হাইট থাকবে সেইটা। তো আমরা এখানে 6 ফিট ধরে নিলাম। এটা আমরা এটা সয়েল টেস্ট থেকে বুঝবো যে কত ফিট নিচে আমার ফাউন্ডেশনটা দিতে হবে, সয়েল টেস্ট থেকে পাবো। কিন্তু আমার এখানে 6 ফিট আর দিলাম আর কি, এখন ধারণা অনুযায়ী একটা ধরে নিলাম। তো এইটা দেওয়ার পরে আমরা ডিরেক্টলি গ্রিড স্পেসিং এ চলে যাব, যে কাস্টম গ্রিড স্পেসিং। এখানে গ্রিড স্পেসিং দেওয়া ছিল 24 ফিট, কিন্তু আমাদের তো এটা দরকার নেই, আমাদেরকে কাস্টম গ্রিড স্পেসিং ইউজ করতে হবে। তো এখানে এডিট গ্রিড ডাটায় গিয়ে এখানে ডিসপ্লে গ্রিড অ্যাজ স্পেসিং এটা সিলেক্ট করলাম। করার পরে আমাদের স্পেসিং গুলো জানতে হবে, এক্স এক্সিসে স্পেসিং গুলো কত, 19 ফিট 8 ইঞ্চ আর 14 ফিট 3 ইঞ্চ। তাহলে এটা হলো 19 ফিট 8, এইভাবে দিব জাস্ট। তারপরে নিচেরটায় চলে গেলাম 13 ফিট 4 নাকি 5,
3 ফিট বাই 14 ফিট। 14 ফিট 3, 14 ফিট 3 ইঞ্চ 3। এরপরে এইটা হলো সিতে 0, এইটা কোনো স্পেসিফিক নাই, ঠিক আছে। প্রথম দুইটা দিলেই হবে, মানে তারপরে আছে কি, এরপরে এই যে ওয়াই 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 গ্রিড ডাটা, ওয়াই গ্রিড ডাটা আমার স্পেসিং গুলো কোথা থেকে শুরু করব, আমরা এইটাকে ধরবো 0, তো 0 থেকেই তো আমরা এক্স এক্সিসের এদিকে ডাটাগুলো দিচ্ছি। এরপর হলো এটা দেব এই নিচ থেকে উপরে, তাহলে এখানে 8 ফিট 6.5, আর এদিকে হলো আছে কত, 10 ফিট 1 ইঞ্চি, 10 ফিট 1.5 ইঞ্চি, আর এটা আছে 11 ফিট 1, 8 ফিট 6.5, এটা আমরা ইনপুট করব 8 ফিট 6.5, 10 ফিট 1.5, আর উপরেটা হলো 11 ফিট 1। 11 ফিট 1। এই এতটুকু কাজ কি তোমরা এখন করে নিবা, তাহলে মানে ভালো হয়, যদি না বুঝতে কোনো অসুবিধা থাকে এখান থেকে করে নিতে পারলে। এই ডাটাটা আমার এখানে দেয়া আছে, হ্যাঁ, অথবা আমি এইটা ওপেন করে রাখলাম, ইট্যাপস ফাইলটা, সব ইট্যাপস অ্যাপটা সবাই ওপেন করে কাজটা শুরু করো, ভালো হইবে আর কি। আজকে কম করাইলো যাতে কাজটা একদম এখানে মোটামুটি করা হয়ে যায়। ঠিক আছে, সবাই আসো নাকি? জি ভাই আপনি। সবাই এই ট্যাবসটা ওপেন করি, ওপেন করে এই কাজটুকু করি, ঠিক আছে। আমি যতটুকু দেখাইলাম, প্রথমে আমরা ওই যে ইনিশিয়ালাইজেশন যে সেটিং সেটা সেট আপ করে, তারপরে গ্রিড লাইনের ডাটাগুলো আমি আমি যেভাবে দিছি ওইভাবে সবাই ইনপুট করি। আসিফ ভাই মিউট করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার এখানে কাস্টম গ্রিড ডাটা দেওয়ার পরে ওকে দিয়ে, আর এখানে যাবো কাস্টম স্টোরি ডাটা, এখানে এডি সিম্পল স্টোরি ডাটা থেকে আমরা কাস্টম স্টোরি ডাটায় গিয়ে এডিট স্টোরি ডাটায় যাব। তারপরে আমাদের এখানে দেয়া আছে বিভিন্ন ডাটা দেয়া আছে স্টোরির। তো কয়টা স্টোরি, আমাদের 3টে স্টোরি। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি বেজ, তারপরে স্টোরি 1 2 3 4 এভাবে লেখা আছে। তো বেজের লেভেল এটা হলো এলিভেশন, আর এটা হলো হাইট, ঠিক আছে, এটা তো বুঝি। এলিভেশন হলো বেজ 0 ধরে, এর থেকে মানে এলিভেশন হলো টোটাল যে হাইটটা এটা ক্যালকুলেশন করা আর কি, যে একটা নির্দিষ্ট লেভেল থেকে উচ্চতা বা গভীরতা কতটুকু। আর এই যে হাইট, এটা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টোরির হাইট। এখানে আমার মনে হয় 10 ফিট দিছিলাম, কিন্তু 12 ফিট আসছে কেন দেখি তো, এটা চেঞ্জ হয় নাই যদিও। আচ্ছা, সমস্যা নাই, আমরা এখানে গিয়ে এইগুলো এডিট করতে পারবো। তখন বেস কি আমার 0 লেভেলে থাকে, গ্রাউন্ড কি আমরা 0 লেভেল ধরবো না, মানে গ্রাউন্ড কি আমরা 0 লেভেল ধরবো, ঠিক আছে। এক্সিস্টিং যে গ্রাউন্ড লেভেল যেখানে গ্রেড বিম হবে ওইটাকে ধরবো 0 লেভেল। তাহলে বেসটা হবে কতটুকু, 0 থেকে মাইনাস যতটুকু ডেপথে যাব আমি ওইটা, তাহলে আমি দিলাম -6। হ্যাঁ, যে বটম স্টোরি হাইট দিলাম 6 ফিট। তারপরে এই যে প্রত্যেকটা স্টোরির হাইট আমি এখানে চেঞ্জ করে দিতে পারি 10 10 10। এখন আমার যেহেতু 3টে স্টোরি 10 ফিট করে হবে, আমরা তো এটা জানি তাই না, মোটামুটি এটা জানি সবাই যে যে স্টোরিগুলো আমার টিপিক্যাল স্টোরি ওগুলো 10 ফিট করে হয়।
এরপরে আমার যে চিলাকোটা যেটা চিলাকোটা সিঁড়ি স্টেয়ার রুম, তো ওইটা হবে 8 ফিট হাইটের, সেই জন্য আমরা এটা দিব 8 ফিট। এই হলো টোটাল আমার স্টোরি হাইটগুলো বসাইলাম। এখন আমার স্টোরির নামগুলো দিতে হবে। তো বেইজের উপরে যে স্টোরিটা থাকে, বেইজটা হলো আমার বেইজ কোনো স্টোরি না, বেইজটা হলো একটা লেভেল, ঠিক আছে? তো এর উপরে মানে গ্রেড বিম একটা ভাই স্টোরি। এখানে জিরো লেভেল যেটা বললেন ওটা কি দেখা যাবে না? কোনটা? ভাই এই যে বললেন যে জিরো লেভেল, ওই এটা কি দেখাই যাবে না এখানে, নাকি ওই যে -6 আর 10 দিয়েছেন এটা মাঝখানে জিরো লেভেল? এইটা এইটা আমরা কি করব, এটা আমি দেখাইতেছি। প্রথমে হলো বেইজ, বেইজটা হলো একটা লেভেল এন্ড গ্রেড বিম একটা লেভেল। স্টোরি ওয়ান, স্টোরি ওয়ান আমরা জানি গ্রেড মানে গ্রাউন্ড ফ্লোর হিসেবে ধরি, ঠিক আছে? তো গ্রাউন্ড ফ্লোর একটা লেভেল, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপর হলো আমার যেহেতু তিনটে স্টোরি, তাই না? তো একদম যে গ্রাউন্ডের উপরে যে ফ্লোরটা থাকে সেটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর একদম টপে যে ফ্লোরটা থাকে সেটা হলো রুফ ফ্লোর, ঠিক আছে? তো এটা হলো রুফ। তো এই হলো আমার মোটামুটি তিনতলা বিল্ডিং এর আর কি ডাটাগুলো ইনপুট করলাম। এটাও 10 ফিট, কিন্তু এই যে গ্রেড বিম লেভেলে যেটা আছে, হ্যাঁ, ওইটা কতটুকু হাইটে আছে? ওইটা 6 ফিট হাইটে আছে। ওই স্টোরিটার হাইট কত? 6 ফিট। এই বেসটা শুধুমাত্র লেভেল, আর উপরেগুলো হলো স্টোরি, ঠিক আছে? গ্রেড বিম এর নিচে যে লেভেলটা আছে, বেস থেকে শর্ট কলাম পর্যন্ত, বেস থেকে একদম গ্রেড বিম পর্যন্ত যতটুকু হাইট সেটা হলো 6 ফিট। আমরা যেটা -6 দিছি ওইটাই এখানে 6 ফিট, ঠিক আছে? এটা হলো স্টোরি হাইট, এটা হলো এলিভেশন। তাই এখন কি এই গ্রেড বিমটা জিরো লেভেলে আসছে? এখন কিন্তু গ্রেড বিমটা জিরো লেভেলে আসছে। তো এখন ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর যেটারে আমরা বলি, গ্রাউন্ড ফ্লোরটা হলো 10 ফিট হাইট। তো 10 ফিট হাইটের জন্য এটার যে রুফটা, গ্রাউন্ড ফ্লোর যে ফ্লোর স্ল্যাবটা, ওইটা হবে 10 ফিট হাইটে। এরকমের আর কি আমাদের স্টোরি ডাটাগুলো দিতে হবে। তো প্রথমে কি করলাম, আমি এই স্টোরি হাইটগুলো মডিফাই করলাম, যে এখানে নামগুলো দিলাম গ্রেড বিম, তারপরে এটা হলো গ্রাউন্ড ফ্লোর স্টোরি, তারপরে হলো ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে রুফ ফ্লোর। যেহেতু আমাদের তিনতলায় বিল্ডিং, এর উপরে আর কোনো ফ্লোর নাই, তাহলে যেটা সবার উপরে সেটা হলো রুফ। তাহলে আমি ওইগুলোর স্টোরির হাইটগুলো দিলাম। প্রথমে দিলাম গ্রেড বিমের যে স্টোরি আছে, এটা বিলো গ্রেড হিসেবেও আমরা দিতে পারি, যে বিলো গ্রেড। গ্রেড লেভেলটা হলো গ্রাউন্ড লেভেল, সোজা কথা আমার ওইটা। তো বিলো গ্রেড দিতে পারি স্টোরিটার নাম গ্রেড বিম না দিয়ে। তারপরে এখানে গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিতে পারি, এটা ফার্স্ট ফ্লোর, এটা রুফ ফ্লোর। এখানে হাইট দিলাম বিলো গ্রেড 6 ফিট হাইট, আর বাকি হলো 10 ফিট কইরা। এরপরে আমার যে এলিভেশনের জন্য আমি দিলাম কি, এইটা আমার যে বেইজের এলিভেশনটা আমি জিরো না রেখে এটার কি করলাম, -6 করে দিলাম, যাতে আমার গ্রাউন্ডের যে লেভেলটা সেটা জিরো থাকে। এতটুকু করার পরে আমরা বললাম যে না, আমার একটা কি একটা স্টোরি বাড়তি লাগবে। সেটা হলো কিসের জন্য? আমার চিলাকোটা আছে ওইটার জন্য। তো এখানে গিয়ে আমরা আবার নতুন স্টোরি অ্যাড করতে পারবো, আগে যেরকম করছি বা না করছি এখানে নতুন স্টোরি অ্যাড করতে পারবো। সেটার জন্য আমরা যে কোনো জায়গায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড স্টোরি দিয়ে কিপ এক্সিস্টিং স্টোরি হাইট এইটাই দিব। এটা দেওয়ার পরে এখানে স্টোরিটা আমি কত ফিট হাইটে দিব, এটা দিলাম 8 ফিট হাইট স্টোরি হাইট। নাম্বার অফ অ্যাডেড স্টোরি, কয়টা স্টোরি অ্যাড করতে চাই, যেহেতু একটাই লাগবে একটা দিলাম। এরপরে ইনসার্ট অ্যাবভ স্টোরি, মানে কোন স্টোরির উপরে আমি দিব, সেটা হলো রূপের উপরে। এখানে আমরা মাঝখানে যদি দিতে চাই, যেমন ফার্স্ট ফ্লোরের উপরে কোনো স্টোরি আনতে চাই, তাহলে ফার্স্ট ফ্লোর সিলেক্ট করব, এরকমের। তো এখানে রুফের স্টোরি উপরে যেহেতু দেবো সেই জন্য রুফ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে রেপ্লিকেট নিউ স্টোরি, এটা কোনো জায়গা থেকে আমি কি স্টোরিটা কপি করবো কিনা সেটা দিলাম। তো এটা কপি না করলেও হবে, নাম দিয়ে দিলাম, ওকে। এলো আমাদের টোটাল, এটা হলো এসটিআর রুফ, এসটিআর এই এলো আমাদের মোটামুটি স্টোরিগুলো দেয়া আছে। এখন মাস্টার, এখানে আর কি কি বিষয় আছে, এখানে হলো মাস্টার স্টোরি একটা আছে, আর একটা হলো সিমিলার টু, এই কোনটার সাথে সিমিলার আমি স্টোরি এটা দিতে চাই কিনা।
তো এইটা কোনো কিছু আমরা এখানে নান রাখবো সবগুলোই, এটা কোনোটার সাথে সিমিলার রাখার দরকার নেই, আমরা ইন্ডিভিজুয়াল ভাবেই সবগুলো ডিজাইন করব। ঠিক আছে, শুধুমাত্র রূপটাকে মাস্টার স্টোরি ধরে এগুলো অফ করে দিলাম, এটা অফ করে দেবে, মাস্টার স্টোরি নাই কোনো। এগুলো নান রাখলেই মোটামুটি ভালো হয়। আর এই দিকের এত ডেটা চেঞ্জ করার দরকার নেই, এখানে স্টোরিগুলোর কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, তবে এটা অতটা আর কি ইম্পর্টেন্ট কিছু না। তো এই যে স্টোরির এই তিনটে বিষয় নিয়ে কাজ করাটাই হলো মূল, যে এর নামগুলো সেট আপ করা, এর হাইটটা, এলিভেশনটা, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট আর কি। এবার ওকে দিয়ে আমাদের গ্রিড ডাটা, স্টোরি ডাটা দেওয়া শেষ। এরপরে আমরা কি করব, ওকে দিয়ে ওই জায়গায় একটু কনফিউশন ছিল ভাই, যদি একটু। আচ্ছা, হ্যাঁ বলো। এই কনফিউশনটা হচ্ছে, আপনি তো দিলেন হচ্ছে বেস থেকে হচ্ছে ওই যে বিলো ইয়া যেটা কি গ্রেড বিম যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা তো 6 ফিট, আবার গ্রেড বিম থেকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 10 ফিট, এইভাবে দিচ্ছেন নাকি হ্যাঁ 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 ডিসটেন্সটা ভাই? তাহলে এই যে গ্রেড বিম থেকে গ্রাউন্ড ফ্লোর আসলে কি গ্রাউন্ড ফ্লোরের ছাদ বুঝাইছেন নাকি গ্রাউন্ড ফ্লোরটা বুঝাইছেন ভাই? আমি বলি, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, হলো একটা ফ্লোর যেটার হাইট হলো কত, 10 ফিট। তো এখন ফ্লোরের হাইট কোথা থেকে কোথা কাউন্ট হয়, আমার প্লিন্থ লেভেল থেকে স্ল্যাবের উপর পর্যন্ত, এইটা তো বুঝছো তাই না? এই যে এখন জি ভাই, দেখো, এই যে না মানে হলো আমার আমার, কোশ্চেনটা ছিল যে ওই যে গ্রাউন্ড ফ্লোরটা যে লিখ, হ্যাঁ এই যে ভাই গ্রাউন্ড ফ্লোরটা যে লিখছেন ভাই, এই গ্রাউন্ড ফ্লোর মানে যে বিলো গ্রেড বিম থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত 10 ফিট ভাই, এটা এটা মানে বুঝি নাই আসলে, কারণ বেস থেকেই তো এখানে অনেক গ্যাপ না ভাই 10 ফিট। আমি বলি গ্রাউন্ড ফ্লোরটা মূলত আমার যে স্টোরিগুলা, স্টোরিগুলার লেভেলটা কোথায় থাকে, এবার রুফ বা ফ্লোর স্ল্যাবের সাথে থাকে, ঠিক আছে, স্ল্যাবের সাথে। এর মানে এই গ্রাউন্ড ফ্লোরটা কতটুকু, এই বিলো গ্রেড যে স্টোরিটা আছে এর উপর থেকে এই লেভেল পর্যন্ত। এটা কি বুঝতেছো, তুমি স্ক্রিন দেখতে পাইতেছো? জি ভাই দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি একটু এটার সাইজটা একটু বাড়াই দিই, 10 করে দিই। এই এটা হলো বেজ লেভেল, ঠিক আছে, এটা হলো বিলো গ্রেড যে লেভেলটা বললাম, গ্রেড লেভেল যেটারে বলে, গ্রেড বিম যে লেভেলে থাকে ওইটাই হলো গ্রেড লেভেল। তারপরে এখানে গ্রাউন্ড ফ্লোর লেভেল, এটা ফার্স্ট ফ্লোর লেভেল, রুফ ফ্লোর লেভেল, এটা হলো স্টার রুফ। এখন এই যে আমি যে টাইটেলটা এখানে দিলাম, এর মানে এইটা কোন স্টোরিকে রিপ্রেজেন্ট করে, এই যে এর নিচের স্টোরি আছে ওর উপর থেকে ওই হাইট পর্যন্ত, মানে এই যে টোটাল স্টোরিটার নামই হলো স্টার রুফ। আবার এইখান থেকে এই ফার্স্ট ফ্লোরের উপর থেকে এই যে স্ল্যাব, এই স্ল্যাব পর্যন্ত উচ্চতাটাই হলো রুফ। তাহলে এইটার যে হাইট, এই হাইটটা মানে তো বুঝছো যে আগের যে স্ল্যাবটা আছে স্ল্যাব থেকে আমার পরবর্তী স্ল্যাবের উপর পর্যন্ত। তো সেই জন্য জি ভাই আমার এই বুঝতে যে পারছি। বিলো গ্রেড মানে হলো গ্রেড বিমের যে লেভেলটা, ঠিক আছে। তো এইটার স্টোরি কতটুকু, এইটার স্টোরি হলো বেজের উপর থেকে গ্রেড বিম পর্যন্ত। আবার এই গ্রাউন্ড ফ্লোরের যে গ্রাউন্ড ফ্লোর যে নাম দিলাম সেইটা হলো আহ, এটা হলো ফার্স্ট, যে আমি যে ফ্লোরটা গ্রাউন্ডের উপর যে প্রথম ফ্লোরটা ওইটাই হলো গ্রাউন্ড ফ্লোর। তাহলে ওই ফ্লোরের হাইট কতটুকু, আমার গ্রেড লেভেল থেকে আমার ওই ফ্লোরের যে স্ল্যাব আছে স্ল্যাব পর্যন্ত। এই তো এই জন্য এখান থেকে ভাই মোটামুটি একটা প্রাথমিক ধারণা পাইছি। তো আমরা তো 5টা স্টোরি দিচ্ছিলাম তাই না, তো এখানে 5টা স্টোরি মানে ওখানে আসলে অনেক সময় স্টোরি ডাটাটা ইনপুট করলেও আমরা যদি এখান থেকেও মডিফাই করতে পারি। দেখো এই যে অ্যাড মডিফাই গ্রিড, এখানে গেলে মডিফাই আর শো স্টোরি ডাটা, আবার মডিফাই শো গ্রিড সিস্টেম ডাটা, তো এইটা আমরা এখান থেকে মডিফাই করতে পারি। তো ওখানে আমরা যে ডাটাগুলো দিছি অনেক সময় ওই ডাটাটা কাউন্ট হবে না, ঠিক আছে, ওখানে কিন্তু 4টা স্টোরি হিসেবেই তারা প্রথমে নিছে। তো আমাদেরকে এখানে স্টোরি কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, বেস কোনো স্টোরি নেই, বেস হলো একটা লেভেল, ঠিক আছে, ওর কোনো হাইট নেই, স্টোরি হাইট নেই। তো 5টা স্টোরি আমরা কিভাবে হইলো আমরা দেখলাম। এখন এখন কাজ কি, আমার গ্রিড ডাটাগুলো ইনপুট করা শেষ, এখন আমরা এখানে কলামের জায়গাগুলো আমরা জানা শেষ, বিম কোন জায়গা থেকে কোন জায়গায় হবে সেটাও আমাদের এই প্ল্যান থেকে আমরা পাবো। তো এই জন্য ভাই ভাই নতুন একটা লিংকে ঢুকে নেই, এটা শেষ। শেষ 11 মিনিট আছে, আচ্ছা
আচ্ছা শেষ হোক, সমস্যা নেই। আর 10 মিনিট তো কাজ করতে পারবো, 5 মিনিট পরে আমরা নতুন একটা ঢুকতেছি নাকি? আচ্ছা, তো প্রথমে আমার কাজ হলো, মানে এই যেহেতু আমার এই কলামগুলো কি করতে হবে, এখানে প্লেস করতে হবে, বিমগুলো দিয়ে আমার স্ট্রাকচারটা ড্র করতে হবে। তো এখানে এই যে ইটাপস ইন্টারফেসের যে ভিডিওটা সেটাই দেখছো, যে এখানে যদি আমরা যে কোনো কিছু আলাদা ভিউতে দেখতে চাই, যে 3D ভিউতে দেখবো, তাহলে এই উইন্ডোটা সিলেক্ট করে আমরা 3D তে ক্লিক করব। আবার 3D তে না দেখতে চাইলে যদি আমরা এলিভেশন দেখতে চাই, তাহলে এলিভেশনে ক্লিক করে যে এলিভেশনে দেখতে চাই সেটার উপরে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই দিলেই এখানে আসবে। তো আমার কাজ হলো, এখন কাজ হলো, যেহেতু আমার কলামগুলো স্থাপন করতে হবে, কলামের সাইজগুলো আমার জানা নাই, তাই না? তো কলামে কোন ধরনের কংক্রিট, কোন ধরনের স্টিল ইউজ করব, সেটা আমরা এখানে কিছু ইনপুট করে নিই। তো প্রাথমিকভাবে প্রথম গ্রিড ডাটাগুলো ইনপুট করার পরে আমরা এখানে যাব ডিফাইন সেকশনে। ডিফাইনে গিয়ে আমরা প্রথমে ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাব। এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে 4টা ডিফল্ট ম্যাটেরিয়ালস কি করা আছে, এখানে তৈরি করা আছে। তো এইটা কিসের কিসের ম্যাটেরিয়ালস? এই যে প্রথম ম্যাটেরিয়ালসটা হলো A992 FY50। এটা হলো একটা স্ট্রাকচারাল স্টিলের প্রপার্টিস, ঠিক আছে? এইটা হলো 4000 PSI, এটা হলো একটা কংক্রিটের প্রপার্টিস। আর এইটা কি, এটা হলো A615 গ্রেড 60। এই যে গ্রেড 60 যেখানে আছে, ওই এর মানে হলো এটা 60 গ্রেডের রেইনফোর্সমেন্ট বার, ঠিক আছে? তাহলে আমরা এটা এবার ভিতরে ঢুকেও দেখতে পারি যে এইটা কোন ধরনের ম্যাটেরিয়ালস আছে। যেখানে মডিফাই শো ম্যাটেরিয়ালে গেলে এখানে ডিরেক্ট স্টিল আছে, স্টিল রিভার নাই, ঠিক আছে? তার মানে এইটা আমরা ইউজ করব না। এখন এইটা আমরা যাই দেখতে পারি যে 4000 PSI এর ভিতরে শো মডিফাই ম্যাটেরিয়াল। তো এখানে গেলে দেখবো কংক্রিটের প্রপার্টিস এইটা। তো আমরা এই যে ডিফল্ট ভাবে যেগুলো তৈরি আছে সেগুলো মডিফাই করে আমাদের ম্যাটেরিয়ালগুলো তৈরি করে নিব। অথবা আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গিয়ে এখানে ওই যে কোড অনুযায়ী সিলেক্ট করে আমরা এখানে করতে পারি, কিন্তু অত ওগুলোই আমরা যাব না। প্রাথমিকভাবে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে এখানে যে ম্যাটেরিয়ালগুলো তৈরি করা আছে ওইটা মডিফাই করেই কাজ করতে হবে। তো আমার প্রথমে যে ডাটাগুলো দরকার, আমরা প্রথমে কি করব, কংক্রিট ম্যাটেরিয়ালটা ডিফাইন করব। এখানে এই যে 4000 PSI সিলেক্ট করলাম, সিলেক্ট করে মডিফাই শো ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো এই সব কাজের আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো সেভ করে নিতে হবে। এখানে গিয়ে আমরা একটা ফাইল, এই ফাইলটা সেভ করে নিলাম, 3 স্টোরি রেসিডেন্সিয়াল। এই ফাইলটা সেভ করে নেব। আর বেশিরভাগ সময় মানে কিছুক্ষণ পর পর ফাইলটা সেভ করতে হবে, নাহলে আমাদের কাজগুলো মুছে যাবে। তো এরপরে আমরা যেটা কাজ করতেছিলাম, যে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়ালস প্রপার্টিস, আমরা এখানে গিয়ে কংক্রিটের যে ম্যাটেরিয়ালটা আছে সেটাকে মডিফাই শো ম্যাটেরিয়াল দিব। এরপরে 4000 PSI, এভাবে F'(C) 4000 PSI লিখতে পারি আমরা। হ্যাঁ, এটা আর একটু মানে এক্সাক্ট ডাটা দেখানোর জন্য F'(C) 4000 PSI এরকম লিখতে পারি, অথবা 4KSI লিখতে পারি, ঠিক আছে? 4KSI। তো আমরা এটা 4000 PSI কংক্রিট হিসেবে প্রথমে নিব না, আমরা যেহেতু ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় সেটা দেখবো, তাহলে এগুলো চেঞ্জ কীভাবে আসে সেটা আমরা এখান থেকে দেখবো। তো 3500 PSI এর একটা কংক্রিট আমরা এখানে ডিফাইন করব। 3500 PSI এটা লিখলাম, নামটা লিখলাম। নাম লেখার পরে আমাদের কাজ কংক্রিট, ঠিক আছে, আইসোট্রপিক, এগুলো সবই ঠিক সেম থাকবে। এরপরে ইউনিট ওয়েট কত, ওয়েট পার ইউনিট ভলিউম, এটা কত, 150 PCF আমরা দেখছি কংক্রিটের ক্ষেত্রে। তো এইটাই রাখবো। এটা যেহেতু নর্মাল ওয়েট কংক্রিট, আমার এটা চেঞ্জ করার দরকার নাই। এরপরে এই যে ডাটাগুলো, এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মডুলাস অফ ইলাস্টিসিটিটা চেঞ্জ হবে। মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা জানি যে 57,000√/F'(C) যদি PSI তে মান থাকে, তো সেটা এখানে ডিরেক্টলি আমরা লিখতে পারি 57,000√/স্কোয়ার রুট SQRT, ঠিক আছে? এটা 57,000 লিখে তারপরে এটা দিলাম, গুণ চিহ্ন দিলাম, তারপরে কি করলাম, এখানে SQRT দিলাম।
স্কোয়ার রুট, এরপরে ব্র্যাকেট, যে স্ট্রেংথটা আছে আমার 3500 পিএসআই, এটা দিলাম। এরপরে যদি আমরা এটা এন্টার দেই তাহলে অটোমেটিকলি ক্যালকুলেশন করবে। এছাড়াও আমার যে এক্সেল ফাইল আছে, আমরা ডিরেক্টলি এক্সেল ফাইলে যদি যাই, আমি এক্সেল ফাইলটা দিয়ে দিব, যে ফ্রেম স্ট্রাকচার ডিজাইন, এক্সেল ফাইলটার নাম হলো ফ্রেম স্ট্রাকচার ডিজাইন। তো এখানে প্রাথমিক মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কাজগুলো এখানে ডিরেক্টলি আর কি দেওয়া আছে। তো প্রথমে আমরা দরকার হলো কংক্রিটের স্ট্রেংথ। তো এই স্ট্রেংথ অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রেংথের কংক্রিটের জন্য ব্রিক হইলে কত, আবার স্টোন হইলে কত, এইগুলো আমার এখানে ক্যালকুলেশন করা আছে। তো ডিরেক্টলি আমরা 3500 জন্য এখান থেকেও কপি করে নিতে পারি, যেহেতু স্টোন চিপস ধরছি আমরা, স্টোন চিপসের কংক্রিট ইউজ হইতেছে, সেই জন্য এটার যে এই সেকশন থেকে, স্টোনের সেকশন থেকে আমরা এটা কপি করে ডিরেক্টলি ওখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এই গেল আমার মডেলস অফ ইলেকট্রিসিটি। এই চেঞ্জটা করার পরে আমার কোথায় যেতে হবে, ডিজাইন প্রপার্টি ডাটা, এখানে গেলে এখানে আমরা স্ট্রেংথটা আবার চেঞ্জ করে দিতে হবে। এটা শুধুমাত্র এই যে স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এফএমসি, এটা 3000 পিএসআই, 3500 পিএসআই দিয়ে দেব। এই এছাড়া বাকি জিনিসগুলো আবার চেঞ্জ করার তো দরকার নেই। এবার ওকে দিয়ে এখানে কংক্রিটের যে প্রপার্টিজ সেটা আমার দেওয়া হইলো। এরপরে স্টিলেরটা যাবে, তো গ্রেড 60 স্টিল এখানে দেওয়া আছে, এইটাই আমরা মডিফাই করব। এখানে A615 গ্রেড 60, এটা আমরা মডিফাই করব। মডিফাই শো প্রপার্টিসে গিয়ে এখানে প্রথমে আর কাজ কি, স্টিলের নাম দেওয়া আর কি, স্টিল রেইনফোর্সমেন্ট বার যেটা, সেটার নামটা আমরা একটু মডিফাই করব। এখানে FY60 KSI, ঠিক আছে, এই 60 KSI নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে রেইনফোর্স, একটা হলো স্টিল আর একটা হলো রিভার, এই দুটো পার্থক্য তো সবাই বুঝি। তো রিভারটা আমাদের সিলেক্টেড থাকবে। আর এখানে ইউনিট ভলিউম, এটা চেঞ্জ করার দরকার নাই। ইলেকট্রিসিটি স্টিলের জন্য সব ক্ষেত্রে সেম, এটাও চেঞ্জ করার দরকার নাই। মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিজাইন ডাটা, এটাই গিয়ে আমরা এই যে ডাটাগুলো, আমরা যদি নতুন কোনো গ্রেডের স্টিল ইউজ করি তাহলে এখানে ওই প্রথমে কি দেবো, যদি 72,500 পিএসআই হইতো তাহলে এখানে 72,500 পিএসআই দিতাম। হ্যাঁ, দেওয়ার পরে আমার এই কী করতাম, এটা কপি করতাম। তারপরে ওই যে দেখাইছিলাম প্রথম দিন ক্লাসে 1.3 গুণন হলো আমার যেটা আছে ওইটা, এরকমের আমরা ক্যালকুলেশন করা লাগতো। যে তাহলে কন্ট্রোল ভি ইন্টু হলো, এখানে থাকতো 1.1, আর এইটার সাথেও আবার 1.1 গুণ হইতো। গুণন, আর এখানে হলো এফ ওয়াই যেটা থাকবে, এফ ইউ হইলো তার 1.3 গুণ, আর হলো এফ ওয়াই ই হইলো এফ ওয়াই এর 1.1 গুণ, মানে 110%, আর এফ ইউ ই হইলো এফ ইউ এর 110%। এই ডাটাগুলো আমরা এখানে ইনপুট করব। করার পরে সরি, এটা কীভাবে হইলো, আসছে, ঠিক আছে। তো এইটা করার পরে আমরা ওকে দিব। যেহেতু আমার আগের যে 60 গ্রেড স্টিলই আমরা ইউজ করবো, তাহলে আমরা এখানে এটা কেটে দিয়ে জাস্ট দেখতে পাচ্ছি যে 60 গ্রেড অনুযায়ী এখানে দেয়া আছে। তো ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। এল আমার দুইটা ম্যাটেরিয়াল আমি ই করলাম, প্রপার্টিসটা ম্যাটেরিয়াল প্রপার্টিসটা এখানে ডিফাইন করলাম। আচ্ছা, সবাই একটু কুইকলি জয়েন হইতে হবে, ঠিক আছে, যাতে 5 মিনিটের মধ্যে সবাই আবার নতুন লিঙ্কে জয়েন হয়। আমি এটা এখানেই সবাই তো জয়েন হয়েছে, শুরু করি। তো এখানে আমরা ম্যাটেরিয়াল ডাটাগুলো ডিফাইন করছি, এবার ওকে দিয়ে আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমরা ম্যাটেরিয়ালগুলো ডিফাইন করলাম, এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করে নতুন ফ্রেম সেকশনগুলো আমাদের
ডিফাইন করতে হবে। তো এখানে ডিফাইনে চলে গেলাম, ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন। যেহেতু ফ্রেমে স্ট্রাকচার ডিজাইন করতেছি, এখানে প্রথমে আমরা ফ্রেম সেকশন ডিজাইন করব। এখানে সেকশন প্রপার্টিসের ভিতরে অনেকগুলো আছে। প্রথমে আছে ফ্রেম সেকশন, তারপরে টেন্ডন সেকশন, স্ল্যাব সেকশন, ডেক সেকশন, ওয়াল সেকশন, এই সবগুলোই আমাদের ডিফাইন করা আস্তে আস্তে শিখবো। তো প্রথমে আমরা কলাম এবং বিমের ফ্রেমগুলো, মানে এই যে সেকশনগুলো, সেগুলো আমরা ডিফাইন করব। তাই এখানে ফ্রেম সেকশনে চলে গেলাম। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় অনেকগুলো ফ্রেম তৈরি হয়ে আছে। এই ডাটাগুলো কি, এটা এই সেমিস্টারেই যারা 2-3 আমাদের আছে, এটা হলো স্টিল ডিজাইনের যে ডেটাবেস। হ্যাঁ, আই সেকশন মানে ডাব্লিউ সেকশন, তারপরে এল সেকশন, এইগুলোর ডেটা এখানে দেয়া আছে। তো আমরা এগুলো তো আমরা ইউজ করব না, তো না করার ক্ষেত্রে আমরা এগুলো এখানে না রেখে যেগুলো আমাদের দরকার ওইগুলো আমরা রাখবো শুধুমাত্র। সেজন্য ডিলেট মাল্টিপল প্রপার্টিস, এখানে গিয়ে প্রথমে এটি ক্লিয়ার করে নিব। এটা ডিলেট, এই সেকশনগুলো ধরে ডিলিট করে দিব ডিরেক্টলি। এগুলো এরকম ক্লিক কইরা, এখানে ক্লিক করে নিচের দিকে টান দিব, টান দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে ডিলিট সিলেক্টেড ফ্রেমস, এরপরে বলতেছে যে একটা ফ্রেম আমার থাকতে হবে, সেই জন্য এটা ডিলিট হবে না, এটা রাখলাম। এখন আমার কি দরকার, আমার কংক্রিটের একটা ফ্রেম দরকার। তো সেই জন্য আমরা অ্যাড নিউ প্রপার্টিতে চলে গেলাম। অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে এই যে কংক্রিট রেক্টেঙ্গুলার, এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে প্রথমে কলামের সেকশনগুলো দেব। সি প্রথমে 12 একটা কলাম দেব, ঠিক আছে। এক্স এই বিএনবিসি 2020 অনুযায়ী 12 সাইজের নিচে কোনো কলাম হবে না, মানে কলামের সর্বনিম্ন ডাইমেনশন হবে 12, ঠিক আছে। 10 সাইজের কোনো কলাম হবে না। তো এই 12 আমি একটা কলাম নিলাম। এখন প্রাথমিক অবস্থা আমরা যখন কাজ শুরু করব, কাজ শুরু করার ক্ষেত্রে সর্বনিম্ন সাইজটা দিয়ে শুরু করব। কিন্তু যদি আমার এখানে 10তলা বিল্ডিং হয়, তাহলে আমরা 12 দিয়ে শুরু করব না। তাহলে হয়তো বা এখানে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট একটা সাইজের কলাম বেশিরভাগ জায়গায় ইউজ করব। তো সেইটার জন্য আমাদের যখন কাজ করতে থাকবো আস্তে আস্তে আমার একটা ধারণা হয়ে যাবে যে আমার এই বিল্ডিংয়ের জন্য কত বাই কত কলামের পরিমাণ বেশি আসতে পারে। তো প্রথমে আমরা 12-15 বা 12-18 অথবা 12-20 দিয়ে শুরু করতে পারি। এরপর যেখানে দরকার বাড়ানো, যেখানে দরকার কমানো, এটা আমরা করতে পারি। তো যেহেতু আমরা এটা একটা 3তলা বিল্ডিং, আমরা 12 দিয়ে শুরু করব। এখন এইখানে সাইজটার নাম, এটা হলো নাম, প্রপার্টির নামটা আমরা সিলেক্ট করলাম C12x12। এই ইনটুটা কোথা থেকে দিয়েছে, এটা হলো মূলত এক্স, ঠিক আছে। এটা হলো এক্স এক্স দিয়ে দিব, দেখতে ভালো লাগবে। আমরা যদি এখানে যে মাল্টিপ্লিকেশন যে সাইন আছে ওইটা যদি আমরা দেই স্টার, এটা দেখতে অতটা ভালো লাগে না, ঠিক আছে। তো 12x12 দিলাম। এখন এখানে আমি প্রথমে বলতেছি যে ম্যাটেরিয়াল কোনটা। ম্যাটেরিয়াল এখানে শুধুমাত্র কংক্রিটের ম্যাটেরিয়ালটা এখানে চাইতেছে। তো আমরা এই কংক্রিট ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ন্যাশনাল সাইজ ডাটা এগুলো দরকার নেই, এখানে যা আছে সব এভাবেই থাকবে। শেপ, এখানে গিয়ে রেক্টেঙ্গুলার শেপ নাকি এল সেকশন নাকি আরও অন্যান্য শেপ আছে সেটা সিলেক্ট করব। তারপরে এখানে আমার 2টা ডাইমেনশন যেহেতু আছে, 2টা ডাইমেনশন আমরা দিব। এটা আমরা ডেপথ 12 আর উইডথ 12। এখন এই পেশে আমরা দেখি, এখানে প্রথম হলো প্রপার্টি মডিফায়ার। এই জিনিসটি কি আমরা পরে শিখবো। হ্যাঁ, তারপর হলো আছে রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্টের ভিতরে যাওয়ার পরে আমরা এই সেকশনটা যে আমরা সিলেক্ট করছি কংক্রিট রেক্টেঙ্গুলার, তাই না। এখানে তো আমরা প্রথমে সিলেক্ট করি না যে বিম নাকি কলাম। বিম নাকি কলাম সেটা সিলেক্ট করতে হবে এই জায়গায় এসে। এখানে এই যে প্রথম ডিজাইন টাইপে PM2M3 কলাম ডিজাইন, হ্যাঁ, ডিজাইন কলাম, আর এটা হলো ডিজাইন বিম। তাহলে আমরা প্রথমে যেটা আমার লাগবে সেটা আমরা সিলেক্ট করব। কলাম হলে কলাম সিলেক্ট করব। এরপরে এখানে লঙ্গিচুডাল বারের জন্য এটার প্রপার্টিস কোনটা ইউজ করবো সেইটা সিলেক্ট করব। আর হলো কনফাইনমেন্ট বার বা যে আমাদের টাইবারগুলো আছে বা স্পাইরাল আছে সেগুলোর জন্য কত সেটা আমরা ইউজ করব। এখানে রেইনফোর্সমেন্ট কনফিগারেশন,
রেক্টেঙ্গুলার নাকি সার্কুলার সেটা আমরা দেখবো, সিলেক্ট করবো। এখানে যেটা সিলেক্ট করা আছে তো আমরা টাইট কলাম ইউজ করব। হ্যাঁ, এখানে যদি সার্কুলার হয় সার্কুলার দিয়ে আমরা স্পাইরালও ইউজ করতে পারি। তো যেহেতু রেক্টেঙ্গুলার কলাম সেহেতু ট্রাই সিলেক্ট থাকবে। এখন দুইটা আছে, অপশন আছে, একটা হলো চেক আর একটা হলো ডিজাইন। এখানে কি আমি এই যে ডাটাগুলো দিয়ে আমি তারপর চেক করতে চাই নাকি আমি ডিজাইন করতে চাই? প্রাথমিক অবস্থায় যে কোনো প্রজেক্টের কাজের ক্ষেত্রে ডিজাইন প্রজেক্ট যেটা যেটা মানে আমার কোনো স্ট্রাকচার এখন নাই, আমি স্ট্রাকচার করব, হ্যাঁ একটা স্ট্রাকচারাল ডিজাইন করতেছি, সেক্ষেত্রে আমরা কংক্রিট শুড বি ডিজাইন দিব। আর যদি এক্সিস্টিং স্ট্রাকচার আছে এইটার ফিজিবিলিটি মানে এইটার যে বর্তমান অবস্থা এটা যদি করতে চাই ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, এটা সবার শোনা থাকার কথা যে ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। ইঞ্জিনিয়ারিং এটা কি, এটা একটা বিল্ডিং হয়েছে, হওয়ার পরে সেইটা সম্পর্কে এটার মানে টোটাল যে ডিজাইন মানে টোটাল যে রিপোর্টটা মানে এটার কি পরিস্থিতি আছে বর্তমানে, হ্যাঁ এইটার জন্য। অথবা একটা বিল্ডিং 10 বছর আগে আছে, এটা এতদিন রেসিডেন্সিয়াল হিসেবে ছিল, এখন বলতেছে না আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করব। এখন এইটার জন্য এর যে মানে এটা করা যাইবে কি না এটা চেক দেওয়ার জন্য মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টটা করা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই মডেলটা তৈরি করে তারপর দেখতে হয়। তো সেই সব ক্ষেত্রে আমরা রেনফোর্সমেন্ট টু বি চেকড এইটা সিলেক্ট করব। কিন্তু আমরা যখন একটা স্ট্রাকচার আসলে ডিজাইন করব তখন এখানে রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন সিলেক্ট করব। এইখানে যদি ডিজাইন সিলেক্ট করি এই ডাটাগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপরও যখন আমরা চেকড অপশন দিয়ে কাজ করব চেকিং এর জন্য, তো সেক্ষেত্রে আমরা দেখি আসলে এখানে কি কি ডাটা দিয়ে দিতে বলতেছে। প্রথম বলতেছে ক্লিয়ার কভার ফর কনফাইনমেন্ট বার্স। এখানে ক্লিয়ার কভার কত, আমরা 1.5 ইঞ্চি কলাম এবং বিমের ক্ষেত্রে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবো। তারপরে বলছে নাম্বার অফ লঙ্গিচুডিনাল বার্স অ্যালং 3 ডিরেকশন। 3 ডিরেকশন আর 2 ডিরেকশন কোনটা? 3 হলো এখানে এক্স ডিরেকশন দেখাইছে আর 2 হলো ওয়াই ডিরেকশন। এন্ড এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ আমরা এখানে যদি নাও দেই যে নাম্বার অফ বার্স এখানে দেওয়ার দরকার নাই, কারণ হলো আমরা এখানে চেক করতেছি না। যদি চেক করি তাহলে আমরা এখানে কয়টা বার আছে আমরা তো জানি যে সেকশন থেকে বা আমরা যে কনস্ট্রাকশন যখন হয়েছে ওই সময়ের স্ট্রাকচারাল ডিটেইলিং থেকে আমরা এটা বের করতে পারবো যে কয়টা বার দেওয়া আছে, কত মিলিমিটার বার দেওয়া আছে। তো সেইটা দেখে আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে বলছে লংজিটিউডিনাল বার সাইজ অ্যান্ড এরিয়া, এই যে কোন সাইজের বার দিব সেইটা এখানে বার সাইজগুলো দেওয়া আছে, 5 নাম্বার না 6 নাম্বার না 7 নাম্বার বার এটা ইউজ করে। আর হলো কর্নার বার সাইজ এরিয়া। এখন এই যে কর্নারের বারগুলো আমরা জানি টিপিক্যালি যদি আমার কোনো মানে কম্বিনেশন করতে হয় দুইটা বারের, সবগুলো চাইলে আমি 20 মিলি দিতে পারি অথবা সবগুলো 16 মিলি, অথবা কি করতে পারি কর্নারের গুলো বেশি সাইজের বার দিয়ে মাঝখানে গুলো কম সাইজের বার দিয়ে আমরা এটা ইকোনমিক্যাল ডিজাইন করতে পারি যদি প্রয়োজন হয় ওইভাবে। তো কর্নারের জন্য আলাদা আমার বার সাইজ এন্ড এরিয়া দেওয়া আছে। তো এখানে আর হলো কনফাইনমেন্ট বার, কনফাইনমেন্ট বারের জন্য কয় নাম্বার বার ইউজ করব সেটা সিলেক্ট করব। তারপরে স্পেসিং লংগিটিউডিনাল স্পেসিং দেওয়া আছে, হ্যাঁ কয়টা কনফাইনমেন্ট বার্স। আমরা জানি কি টাই বার শুধুমাত্র যে এই কলামটার চারপাশে মানে এই বারগুলো চারপাশে ঘুরানোই টাই বার থাকে না, এখানে মাঝখানে ইন্টারমিডিয়েট কিছু টাই থাকতে পারে। তাহলে ওই অনুযায়ী টাইয়ের সংখ্যা কয়টা সেটা আমরা এখানে দিব। যে যদি এই শুধুমাত্র একটা আর এই একটা মানে টোটালি একটা রেক্টেঙ্গুলার টাই থাকে তাহলে আমার টাইয়ের সংখ্যা হবে 2টা, হ্যাঁ। আর যদি এখানে মাঝখানে আরো একটা থাকে তাহলে হবে 3টা, আর 2টা থাকলে তাহলে হবে 4টা এক্স এক্সিস বরাবর। তো এই অনুযায়ী আমরা 3 ডিরেকশনে বা 2 ডিরেকশনে কয়টা টাইয়ের বার আছে সেটা আমরা বসাবো। এটা কি কারো সমস্যা আছে? এটা তো জানি ডিটেইলিং এ যেহেতু দেখছি যে এরকম একটা যদি কলাম হয় মানে এরকম একটা টাই হয়, তো টাই শুধুমাত্র এরকম হয় না, টাই এর যে মাঝখানে যে কলামগুলো ইগুলো আছে রেনফোর্সমেন্ট গুলো আছে এগুলো কানেক্টিংও কিছু টাই থাকে। তো যদি এরকম থাকে তাহলে এই এক্স ডিরেকশনের টাই কয়টা 1 2 3 4 এইটাই বুঝাইছি আর। তো এই অনুযায়ী আমরা ডাটাগুলো বসাবো। তো যেহেতু আমাদের এটা ডিজাইন ভাই হ্যালো হ্যাঁ ভাই টাই বিষয়টা কাউ বুঝাতেন তো তাই আচ্ছা এখানে আমি একটু দেখাইছি এই হলো আমার কলামের রডগুলো আছে, ঠিক আছে।
রডগুলোর চারপাশেই তো আমার টাই দিতে হয়, তাই না? তো অনেক সময় শুধুমাত্র এই যে চারপাশে পেরিফেরি মানে এই বরাবর একটা টাই থাকে, হ্যাঁ, কলামের। আবার মাঝে মধ্যে কি হয়, এই ইন্টারমিডিয়েট পর্যায়ে আরো একটা টাই ইউজ হয়, তাই না? এটা কি, এটা দেখার কথা তো ডিটেইলিং এর সাবজেক্টে, এটা মানে ছিল কলাম কলাম ডিটেইলিং এর ভিতরে বিভিন্ন ধরনের টাই কংক্রিটের ক্ষেত্রে। আমি একটু যদি একটা ফাইল ওপেন করি, আচ্ছা, তো যদি এই যে মানে এখানে যদি বলে যে এক্স এক্সিস বরাবর কয়টা বার আছে, হ্যাঁ, কনফাইনমেন্ট বার কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আর যদি এটা না থাকে তাহলে হবে দুইটা। এটা হবে আরো, মানে আমরা দেখবো টাইগুলো কিরকম থাকতে পারে, আমি দেখাই দেবো মানে যদি কারো সমস্যা থাকে। তো আমরা এটা ওকে দিয়ে, ভাই টাইয়ের জন্য কি ম্যাটেরিয়াল ডিফারেন্স করা লাগবে না? জি জি, এই যে আমরা যে ম্যাটেরিয়াল ডিফাইন করলাম যে মেইন বার আর হচ্ছে কংক্রিটের, টাইয়ের জন্য কি ম্যাটেরিয়াল ডিফাইন করা লাগবে না নাকি? টাইয়ের জন্য আমরা সেম ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি, ঠিক আছে। স্টিল তো আর চাইলে দুই তিন পদের স্টিল আমরা একটা স্ট্রাকচার ইউজ করি না, দুই তিনটা মানে প্রপার্টিসের স্টিল। এটা ইল্ড স্ট্রেংথ আমরা সাধারণত যেটা বাজারে বেশিরভাগ অ্যাভেলেবেল ওইটা ইউজ করি। 60 গ্রেড হিসেবে আমরা কেন দিছি, ওই যে আমি বলছিলাম যে 4000 PSI এর নিচে যদি কংক্রিট হয় তাহলে 60 গ্রেডের উপরে রড ইউজ করা যাবে না। 60 গ্রেডের স্টিলই তো বাজারে নাই, আমরা 3-4 পদের স্টিল একটা স্ট্রাকচার ইউজ করার কোনো প্র্যাকটিস সাধারণত নাই, একটা স্ট্রেংথের স্টিলই ইউজ করে থাকি। এই জন্য ওই সেম ধরনের মানে আমি হয়তো এটা খেয়াল করো নাই, এই যে কনফাইনমেন্ট বারের জন্য কি করছি, 60 গ্রেডের স্টিলটাই ইউজ করছি, এটা জন্য আলাদা দরকার নেই। এবারে ওকে দিয়ে আমরা এই যে যদি আমরা এই অপশনটা সিলেক্ট করি, আবারও বলছি, যদি এই অপশনটা সিলেক্ট করি রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, তাহলে আমরা এই এত ডাটার কোনো দরকার নাই। শুধুমাত্র ক্লিয়ার কভারটা এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে গ্রেড বিমের নিচে ক্লিয়ার কভার কত, 2.5 ইঞ্চ, আর উপরে হলো 1.5 ইঞ্চ। হ্যাঁ, তো এই গ্রেড বিমের নিচে যদি আলাদা কলাম দিয়ে আমরা যদি ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা এটার ক্লিয়ার কভারটা বাড়াই দেবো। এটা আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে। শুধু এখানে চেঞ্জের কাজ হলো ক্লিয়ার কভারের, আর বাকিগুলো যে দেখাইলাম ওগুলো হলো এই প্রথম অপশনের জন্য, যেটা আমাদের কাজ খুবই কম। এই চেঞ্জগুলো আমার এখানে দরকার নাই আর কি, এখানে যেরকম আছে এরকম থাকলেই হবে। ওকে দিয়ে আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমার একটা কি করতে হবে, এই যে একটা এক্সট্রা আছে না, এটা তো আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট প্রপার্টি। ওকে, এখন আমার একটা কলাম নিলাম, এখন একটা বিম নিব। বিম নেওয়ার জন্য কি করব, অ্যাড কপি অফ প্রপার্টি, ঠিক আছে। আমরা যদি এইটার সেম মানে এইটার কপি মানে সেম একটা প্রপার্টিস নিতে চাই, তাহলে অ্যাড কপি অফ প্রপার্টি এইটা দিব, দেওয়ার পরে নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটার প্রপার্টিগুলো প্রায় সেম, কিন্তু আমরা এখন কি করব, এটা নতুন করে ডিফাইন করব। বিম কত সাইজের দিব, 12 10 দিলাম, 10 15 এটা একটা বিম দিলাম, ঠিক আছে। এরপর ওই আগের মতো কংক্রিট ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। এরপরে এই যে সেকশনের সাইজ এটা সিলেক্ট করতে হবে। সেকশনের সাইজ এখানে ডেপথ আছে কত, ডেপথ এখানে আছে 15, আর হলো উইডথ কত 12, 10, সেটা দিলাম। এরপরে রেনফোর্সমেন্টে গিয়ে আমার কাজ হলো কি, এই যে M3 ডিজাইন অনলি মানে কলাম বিমের ডিজাইন, সেটা আমরা এই বিম অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কি বলছে, কভার টু লঙ্গিটিউডিনাল বার গ্রুপ সেন্ট্রয়েড। এটার মানে কি, এইটা কিন্তু ক্লিয়ার কভার না, এটা কি গ্রুপ সেন্ট্রয়েডের থেকে ক্লিয়ার কভার। আমি আবার যদি এইটা যাই তাহলে আমি দেখাচ্ছি এখানে, এই হলো আমার একটা বিম। হ্যাঁ, এই বিমের ভিতরে কি আছে, টাই আছে। তো টাইটা আমি ড্র করি।
এটা বিম, এটার ভেতরে হলো টাই, ঠিক আছে। এখন এই ডেপথের ক্ষেত্রে আমরা তো জানি এটা হলো বিমের জন্য ডেপথটা খুব ইম্পর্টেন্ট, তাই না? যে ডেপথটা কোন থেকে কোথা থেকে কতটুকু পর্যন্ত, এই যে রেইনফোর্সমেন্ট গুলো আছে এর সেন্টার থেকে টপ পর্যন্ত না, মানে এই টপ পর্যন্ত আমরা কভার ধরি না, টোটাল কভার, ক্লিয়ার কভার না, টোটাল কভার যেটা ধরি, যে আবার এই যে সেন্ট্রয়েড এই পর্যন্ত আছে, এই থেকে টপ পর্যন্ত, এটা হলো টোটাল কভার। এই কভারের পরিমাণটাই ওখানে বলছে বার গ্রুপ সেন্ট্রয়েড। বার গ্রুপ সেন্ট্রয়েড কি কেন বলছে, যে এখানে একটা বার থাকবে এমন কোনো গ্যারান্টি, মানে সবসময় একটা বার থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। অনেক সময় কি করতে লাগতে পারে, যে বারগুলোকে গ্রুপ ওয়াইজ দেওয়া লাগতে পারে। এই যে তিনটে বার এমন আছে গ্রুপ ওয়াইজও দেওয়া লাগতে পারে, সেই জন্য এখানে বলছে বার গ্রুপ সেন্ট্রয়েড। যে এরকমের একটার সাথে আরেকটা মিলিয়ে তিনটে বার টোটালে, হ্যাঁ, দেয়া লাগতে পারে। এই তাহলে এই যতগুলো বার থাকুক এটার সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমার নিতে হবে। এইটাই হলো ওখানে যে ডাটাটা দেয়া আছে ওইটা। তো যদি একটা বার থাকে তাহলে আড়াই ইঞ্চ কিভাবে হয়, এটার ক্যালকুলেশনটা সবাই একটু খেয়াল করি। আড়াই ইঞ্চ হলে প্রথমে আমার 1.5 ইঞ্চি কি আছে, ক্লিয়ার কভার আছে, ঠিক আছে। যদি এখানে বার গ্রুপ সেন্ট্রয়েডে এই যে বার গ্রুপ আছে, এই গ্রুপে যদি একটা বার থাকে, এখানে তিনটে দেখাইছি না, এখানে যদি শুধুমাত্র একটা বার থাকে সেই হিসাবে আড়াই ইঞ্চ হয়। কিভাবে হয়, এই যে টপ থেকে আমার এই যে স্টিরাপ আছে, স্টিরাপ পর্যন্ত ডিস্টেন্স কত, 1.5 ইঞ্চি। তারপরে স্টিরাপের সাইজ আছে 10 মিলিমিটার, আর এখানে আছে কত, যদি মিনিমাম 16 মিলিমিটার দেই, 16 মিলিমিটার একটা ডায়া বার দেই, তাহলে এখানে 16-এর অর্ধেক কত, 8। অথবা যদি আমরা এখানে 10 মিলিমিটার ইউজ করি, এটা সর্বোচ্চ কত আসতে পারে, সর্বোচ্চ 25 মিলিমিটার। তো 25-এর অর্ধেক কত, 12। আর একটা 10 মিলিমিটারের কি আছে, স্টিরাপ, তাহলে 12 আর হলো 10, 22 বা 22.5। তো 22.5, 22.5-এ কত আসে, অ্যারাউন্ড 1 ইঞ্চি আমরা ধরতে পারি। যে এই যে এইখান থেকে এটা ক্যালকুলেশনটা একটু খেয়াল করি, এই যে এখান থেকে আমার প্রথমে ডিস্টেন্স হলো কোন পর্যন্ত, টাইপ মানে স্টিরাপের আউটার পর্যন্ত, এটা হলো 1.5 ইঞ্চি। এরপরে এই এই স্টেপে আউটার থেকে বারের সেন্টার পর্যন্ত দূরত্ব কত, আমরা হিসাব করলাম যে অ্যারাউন্ড 1 ইঞ্চ। তাহলে 1.5 ইঞ্চি আর হলো 1 ইঞ্চি কত হয়, আড়াই ইঞ্চ। সেই হিসেবে এটা আড়াই ইঞ্চি ধরা হয়েছে, ঠিক আছে। টপ এবং বটম বারের মানে বলছে কভার টু লংজিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড। বোঝা গেছে? এই যে ক্লিয়ার কভার, এখানে শুধু ক্লিয়ার কভার দেওয়া যাবে না, এখানে হলো গ্রুপ সেন্ট্রয়েড পর্যন্ত যে এটা আর কি কভার, ওইটা। যদি ভাই আর বেশি কম হয় তাহলে কি এইটা কি অটোমেটিক চেঞ্জ হবে না আইটা আবার চেঞ্জ করা লাগবে? কোনটা? মানে এখানে তো আপনি একটা বারের জন্য 2.5 ইঞ্চি দিলেন, এখন আমরা যদি 2 লেয়ারে বার ইউজ করি তাহলে তো এই হ্যাঁ, দুইটা কভারটা বা চেঞ্জ হয়ে তিনটে যাবে। বার হয়, যদি গ্রুপ মানে যে গ্রুপ বার মানে বলছে বার গ্রুপ যদি থাকে, যে 3-4টা বারের একটা গ্রুপ, তাহলে ওইটা ক্যালকুলেশন করে আমার বসাইতে হবে, মানে আরো বাড়বে তাইলে। কিন্তু আমি বলছি একটা বারের জন্য এটা বেশি হওয়ার সম্ভাবনা নাই। এটা কি অটোমেটিক বাড়বে না আমাদের আইতে বাড়াইতে হবে? না না, অটোমেটিক বাড়বে না, এটা আমাদের বাড়াই নিতে হবে। যদি দেখি যে আমাদের অনেক বড় একটা মানে লোডের বিম আর কি, অথবা অনেক বড় স্প্যানের বিম, সেক্ষেত্রে গ্রুপ গুলো কি ইমপ্লিমেন্ট করা লাগে, গ্রুপ গুলো দেওয়া লাগে। ভাই এবার আমাদের ডিজাইনে ওই নামে একটা ফরেডর যে বোল্ডেড বার, ওইখানে এরকম 3-4টা বার একসাথে করে দেওয়া হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওইখানে 0.79 অফ বার ডায়ামিটার ধরা হয়েছে, মানে সেন্টার পর্যন্ত স্টেপের যে আছে আর কি স্পেসিং আছে, ওটা 0.79 বার ডায়ামিটার ধরা হয়েছে। গ্রুপ বার থাকলে, অনেকগুলো বার একখানে থাকলে, হ্যাঁ ওই রকমের কিছু এখানে না, কিন্তু আমরা গ্রুপ বার নয়, যদি 2 লেয়ারে বার ইউজ করি তাহলে ওই রকমের কিছু মানে থাকতে পারে। কিন্তু আমরা করব কি, আমরা যদি দেখি যে অনেক বেশি রড আসে, উপরে আমার 6টা রড লাগতেছে বা 7টা রড লাগতেছে, যেখানে গ্রুপ করা দরকার হইতেছে, গ্রুপ করা দরকার হলে আমরা এটা হিসেব করে তারপর বসাবো, ঠিক আছে। এটা কিভাবে হয়, এটা 3টে বার থাকলে
ওইটার ক্ষেত্রে ত্রিভুজাকৃতির হিসাবটা চলে আসে, তো ওই হিসাবে আর কি মনে হয় দিছে যে 0.79 বা সামথিং, এটা দেখতে হবে আর কি। ঠিক আছে, এটা হিসাব করে আমরা দিব, মানে তাইলে যদি exactly আমাদের যেভাবে হোক আর কি সেন্টার থেকে নিয়ে সিজি থেকে নিয়ে আর কি একদম সারফেস পর্যন্ত হ্যাঁ, এই যে বারের সিজি আছে এখান থেকে এই যে ফার্দার একদম টপ পর্যন্ত যে ডিস্টেন্স। সব ফাইবার পর্যন্ত আর কি। ওকে, তারপরে এটা ওকে দিলেই আমার এখানে বিমের ডাটাটা ইনপুট করা হয়েছে, শেষ হয়ে গেলে তারপর ওকে দিয়ে আমরা বের হলাম। কারণ আমরা সেকশনগুলো যেহেতু জানি, তাহলে আমরা ড্র করা শুরু করতে পারবো। এখন ড্র করার জন্য আমরা কোন ফ্লোরে যাব? এখান থেকে দেখছি স্টেয়ার রুফে আছি আমরা, তো আমরা যাবো কোথায়? গ্রাউন্ড ফ্লোরে, মানে সরি গ্রেড লেভেলে। তো এই যে গ্রেড লেভেলে আমরা গেলাম, জি জি জেড ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, ফিট, যেখানে ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা প্রথমেই কি করব? কলামগুলো ড্র করব। কলাম কোথায় আছে সেটা আগে দেখতে হবে তাহলে। হ্যাঁ, তো আমরা প্ল্যানে যাই, প্ল্যানে যাই দেখতেছি যে এখানে কলাম আছে, এই লাইনে 3টেই কলাম আছে, এই লাইনে প্রথম লাইনে নাই, লাস্টের 2টে আছে, এটা প্রথম 2টে আছে, লাস্টেরটা নেই, এটা 3টেই আছে। তো আমরা ওইভাবে কলামগুলো ড্র করে নেই। এখানে গিয়ে এই এখন দেখতেছি যে কোনো জায়গায় আমি চাইলেই কলাম ড্র করতে পারতেছি, তাই না? তো এই অপশনটা আমরা অফ করব। কীভাবে অফ করব? মানে স্ন্যাপিং অপশনটা একটু কী করে নেব, এডিট করে নিব। এখানে এই যে এডিট অপশন, সরি, ড্র আছে, ড্রোতে গিয়ে আমরা যাব স্ন্যাপ অপশনে। স্ন্যাপ অপশনে গেলে এখানে দেখতে পাইতেছি ইন্টেলিজেন্স স্ন্যাপ, এটা অফ করে নিব। এখানে জয়েন্ট আর হলে গ্রিড ইন্টারসেকশন আপাতত অন থাকবে, তার সাথে সাথে আমরা পারপেন্ডিকুলার প্রজেকশন এইটা অন রাখবো। হ্যাঁ, আর বাকিগুলো যে সময় যেটা প্রয়োজন হবে ওইটা আমরা অন করে নিব। ওকে দিয়া আমরা এখানে আসলাম, আসার পরে এখানে ড্রোর অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনটা কি? ড্র বিম, তারপরে হলো এটা হলো কুইক ড্র বিম, এটা হলো কুইক ড্র কলাম, এটা হলো জয়েস্ট বিম বা সেকেন্ডারি বিম, যেটা জয়েস্ট বিমই আর কি বলা হয়। স্ট্রাকচারাল যে মানে স্টিল স্ট্রাকচার যেগুলো, সেগুলো এই বিমটা ইউজ করা হয় বেশিরভাগ। তারপরে এখানে আছে কুইক ড্র ব্রেসিং, এই যে ব্রেস্ট ফ্রেম আছে না, ব্রেস্ট ফ্রেমের জন্য ব্রেসিং, এইটা আমরা ড্র করার জন্য এটা ইউজ করতে পারি। এরপরে এই স্ল্যাব ড্র এর জন্য এই স্ল্যাবগুলো, কংক্রিট স্ল্যাব ড্র করার জন্য এগুলো আছে। তো আমরা যেহেতু এখানে 2টা ডাটা ডিফাইন করছি, যে ফ্রেমের জন্য ডাটাগুলো ডিফাইন করছি, এরপর আমরা একটা স্ল্যাবের সেকশনও ডিফাইন করে নিব, যে স্ল্যাবটা আমার কতটুকু থিকনেস হবে। এখানে গেলে এই যে ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশনে গিয়ে এটাতে আমরা পাইলাম বিম বা কলাম পাইলাম। এরপরে সেকশন প্রপার্টিজ স্ল্যাব সেকশন, এখানে যদি যাই তাহলে আমরা এই যে স্ল্যাব 1 দেখলাম, এখানে 2টা প্রপার্টিজ দেওয়া আছে। তো আমরা যেটা স্ল্যাব আছে ওই স্ল্যাবটা মডিফাই করব। স্ল্যাব আমরা 5 ইঞ্চির একটা স্ল্যাব এখানে ড্র করব, 5 ইঞ্চ। এই জায়গায় ডেপথটা আমরা 5 ইঞ্চ দিয়ে দিব। এখন আমরা আসি এখানে যে মডেলিং টাইপ, একটা হলো শেল থিন, মেমব্রেন, শেল থিক। এইগুলো শেল থিন হলো যেগুলো আমরা ফ্লোর স্ল্যাব ইউজ করি, হ্যাঁ, 5 ইঞ্চ বা 6 ইঞ্চের, ওগুলো শেল থিন হিসেবে দিব। কিন্তু 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি যে স্ল্যাবগুলো হয় সেগুলো শেল থিক হিসেবে দিব। ঠিক আছে, শেল শেল হলো 2 ওয়ে স্ল্যাব, সোজা কথা, শেল হলো 2 ওয়ে স্ল্যাব, আর হলো মেমব্রেন হলো 1 ওয়ে স্ল্যাব। এখানে মেমব্রেনে গিয়ে আমরা এখানে কি করতে পারি? ইউজ স্পেশাল 1 ওয়ে লোড ডিস্ট্রিবিউশন, এইটা অন করে দিলে এটা 1 ওয়ে স্ল্যাব হিসেবে আমরা দিতে পারবো। তো আমরা যেহেতু 2 ওয়ে স্ল্যাব দিব, সেই জন্য শেল থিনটা সিলেক্টেড রাখবো। আর এখানে এই যে থিকনেসটা 5 ইঞ্চি দিয়ে দিলাম, এই 5 ইঞ্চ স্ল্যাব, ওকে দিয়ে বের হলাম। এরপরে আমরা ড্র করা শুরু করব। তো কুইক ড্র কলামে চলে গেলাম। এখন আমরা কি করতে পারি? আমরা যদি এখান থেকে একটা নেই আর কি, সিলেকশন উইন্ডো নেই, তাহলে দেখতে পাবো সব জায়গায় আমার এই যে গ্রিডের স্পেসিংগুলো আমার স্ন্যাপ করবে। তো আমার যেহেতু আমরা দেখছি এখানে 3টা জায়গায় আছে কলাম, তাহলে আমরা এটা ড্র করে নিলাম। প্রথমে কি করব? এই যে কলামটা সিলেক্ট করলাম, এই যে কুইক ড্র কলাম, তারপর এখান থেকে কলামের প্রপার্টিজ, এখানে যেহেতু কলামের প্রপার্টিজ একটাই আছে, এখানে অনেকগুলা থাকতে পারে, সেই জন্য আমরা এটা সিলেক্ট করে নিব যেটা আমরা ড্র করতে চাই। তারপরে আমরা এখান থেকে জাস্ট
ক্লিক করে এইদিকে নিয়ে আসবো এই গ্রিড ইন্টারসেকশনের বাইরে পর্যন্ত। এই 3টা কলাম আমরা ড্র করলাম। এরপরে মাঝখানের জন্য মাঝখানে যেখানে যেখানে আছে ওখানে আমরা যদি ড্র করতে চাই, এই যে যখন গ্রিড পয়েন্ট 2 বলবে এখানে ক্লিক করেও আমরা কলামটা ড্র করতে পারি। এই যে গ্রিড পয়েন্টগুলো যখন এই নামটা শো করবে তখন এই যে, ঠিক আছে, এভাবে করতে পারি। অথবা যে কোনো এই সিলেকশন উইন্ডো ইউজ করে ক্লিক কইরা ছাড়বো না, ক্লিক করে এদিকে নিয়ে এসে তারপরে যতদূর পর্যন্ত আমার দরকার নিয়ে অতদূর পর্যন্ত নিয়ে আমরা তারপরে সাইডে দিব। এইটা হলো কলামগুলো ড্র করলাম। এখন আমার বিমগুলো ড্র করতে হবে। তো বিম তো দুই ধরনের, আমরা জানি ফ্লোর বিম আর একটা গ্রেড বিম। তো প্রাথমিক আমরা শুধুমাত্র একটা বিম হিসেবে নিছি যেটা ফ্লোর বিম। ফ্লোর বিমের ক্ষেত্রে এই ডেপথটা হয়েই থাকে সাধারণত। হ্যাঁ, কিন্তু আমাদের গ্রেড বিমের জন্য আর একটা সেকশন নেওয়া দরকার যেটার ক্লিয়ার কভারটাও অনেক বেশি হবে। তো আমরা এখানে যাব ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন। এখানে বিমটাকে কি করব, কপি করব, অ্যাড কপি প্রপার্টি। এখানে জিবি দিব, গ্রেড বিম, এটা 12x15 দিতে পারি। এখন এইটার ক্ষেত্রে পার্থক্য কি, এখানে আমরা 12 দিলাম, ঠিক আছে, কিন্তু রেনফোর্সমেন্টে গিয়ে আমরা এই যে কভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড এটা হিসেবে 3.5, কারণ আমরা জানি কি ক্লিয়ার কভারই থাকে 2.5 ইঞ্চ, ঠিক আছে। আমার ইসের নিচে গ্রেড লেভেলের নিচে ক্লিয়ার কভারই থাকবে 2.5 ইঞ্চ, তাহলে আমার আরও 1 ইঞ্চি হলো রডের জন্য, তো সেটা 3.5 হয়ে যাবে। গ্রেড বিমের জন্য ক্লিয়ার কভারটা আমরা এইভাবে কপি করে নিব, মডিফাই করে নিব এখান থেকে, ঠিক আছে। তো এটা ওকে দিয়ে আমরা বের হলাম। এরপর আমরা গ্রেড বিমটা ড্র করব। এখানে গিয়ে তাহলে আমরা প্রথমে যাব এই যে এটা আছে কি ড্র বিম, ড্র বিম কলাম এগুলো আছে, কিন্তু এইটার ক্ষেত্রে ব্যাপার কি, এখানে 2 পয়েন্ট আমার সিলেক্ট করতে হবে। যে বিম যদি আমি ড্র করতে চাই তাহলে একটা পয়েন্ট থেকে ধরে নিয়ে অন্য পয়েন্ট পর্যন্ত নিয়ে যাইতে হবে। কিন্তু আমরা যদি কুইক ড্র সিলেক্ট করি তাহলে এই যে গ্রিডের ভিতরে যে ইগুলো আছে অটোমেটিকলি স্ন্যাপিং করে নিবে যে একটা সাইজ কতটুকু হবে গ্রিড থেকে গ্রিড পর্যন্ত, মানে এই দুইটা ইন্টারসেকশনের ভিতরে কানেক্টিং হবে একটা বিম। আমরা যেহেতু এখানে সব তাহলে আমরা যখন বিমটা ডিজাইন করব যেখানে আমার যেভাবে দরকার আর কি সেভাবে ইউজ করব। তো এখানে এই যে সিলেকশন, যেহেতু আমার এখানে গ্রিডের সংখ্যা কম আছে, তো আমরা যদি এইটা একটা বিম হিসেবে ড্র করি তাহলে একটা বিমই ড্র হইবে। অনেক সময় এইটার ভিতরে একটা গ্রিড থাকতে পারে, যেমন এখানে যে গ্রিডটা আছে এটা একটু খেয়াল করি সবাই। আমি যদি এখান থেকে এই বিমটা ড্র করলাম, এর মানে কি আমার এই কলাম পর্যন্ত কানেক্টিং হয় নাই, তো এখানে দুইটা মানে আলাদা আলাদা বিম ড্র হইতেছে, তো আমরা দুইটা তো করব না। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। আর একটা বিম যদি এখানে ড্র করতে চাই তাহলে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করতে হবে যে দুইটার পয়েন্টে কানেক্টিং করে কিভাবে বিমটা ড্র করতে হয়। তো যখন আমি এই যে ড্র বিমের অপশনটা নিব তারপরে আমার অবশ্যই গ্রিডের যে এই যে শো করতে হবে গ্রিড পয়েন্ট A3, এইটা শো করার আগ পর্যন্ত আমরা ক্লিক করব না। তাহলে এই যে গ্রিড পয়েন্টে যদি ক্লিক না হয় তাহলে এটা একটা ভুল আর কি ইনপুট হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট পরবর্তী কলাম পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে ওই যে এখানে পারপেন্ডিকুলার দেখাইতেছে, কিন্তু এখানে চাইলে এখানে এই যে স্ন্যাপিং অপশনটা গ্রিডের আমরা যদি পারপেন্ডিকুলারটা অফ করে দেই, একটু দেখাই দেখানোর জন্য অফ করে দিতেছি, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, এই যে আমরা এই ডাটা এইটা নিলাম, বিম ড্র বিম আইকন কমান্ডটা নিলাম। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই যে B1 না দেখাইতেছে যে গ্রিড পয়েন্ট B1 তখন আমরা ক্লিক করবো না। এটা দেখাইলে আমরা এখানে ক্লিক করে আমাদের ড্রয়িংটা সম্পন্ন করতে পারি, একটা বিম ড্র করতে পারি। তো এইভাবে একটার পর একটা বিম ড্র করতে পারি। অথবা আমরা কি করতে পারি, যেখানে আমাদের ওই আমরা দেখে নেই কোথায় কোথায় বিমটা দেয়া মানে যাইতে পারে, এই মাঝখান দিয়ে কোনো বিম দেয়া যাবে না। এটা কি যাবে, এই যে বেডরুমের মাঝ বরাবর একটা বিম, এটা হইবে না, তাইলে এই বিমটা হবে না, এখানে শুধুমাত্র এই বিমটা হবে। আর এই কানেক্টিং এই বিমটা হবে, এখানে এই সবগুলো বিমই থাকবে।
এইটা কি দেওয়া যাবে? এইটা দেওয়া যাইতে পারে, কারণ ডাইনিং রুম, ড্রয়িং রুম, এখানে যদি প্রয়োজন হয় স্ট্রাকচারাল ক্ষেত্রে, স্ট্রাকচারাল সাপোর্টের জন্য যদি এখানে কোনো বিম দেওয়া দরকার হয়, কারণ এখানে শুধুমাত্র যদি দুই পাশে বিম দেয়, মাঝখানে কোনো কানেক্টিং বিম নেই, তাহলে এটা পুরোপুরি অনওয়ে স্ল্যাব হয়ে যায়। যেহেতু এটা যে উইথের চাইতে লেন্থটা কি আছে, 2 গুণের বেশি আছে, তাহলে অনওয়ে স্ল্যাব হয়ে যায়। আমরা অনওয়ে স্ল্যাব হিসেবে কনসিডার করতে চাই না। তাহলে এখানে একটা বিম দিব, এখানেও বিম হবে। তো শুধুমাত্র কোথায় হবে না, এই যে কানেক্টিং বিমটা হবে না। তো এখন আমার এই পয়েন্টে কিন্তু সিনাপ করা আছে, আমি অন্য পয়েন্টে একটা বিম ড্র করতে চাই, তাহলে সেই পয়েন্টে কিভাবে নিব? ইএসসি চাপতে পারি, অথবা এই মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে আমার এই কার্সারটা ছেড়ে দিল। আমরা অন্যান্য বিমগুলো ড্র করে নিব। অবশ্যই সবাই খেয়াল রাখবো যে কলাম টু কলাম যাতে বিমগুলো হয়। আমি বলতেছি যে আমার এত বড় একটা বিম হবে, এর মানে এই না যে মাঝখানে মানে একটা বিম হিসেবে আমি এটা ড্র করব। কি করব, এই যে কলাম টু কলাম কানেকশনগুলো যাতে থাকে, হ্যাঁ, এই এরকম থাকবে। আর যদি আমি কুইক ড্র করি, কুইক ড্র করলে এগুলো সব কি কলাম হিসেবে ড্র হয়েছে? দেখি তো, এই যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা সবগুলো কলাম হিসেবে ড্র করছি। এই যদি কোনো ডাটা যদি আমাদের রিডু আন্ডু করা লাগে, তাহলে এই দুইটা অপশন আছে, যে আগে যেটা করছি ওইটা যদি আবার আনতে চাই, সেটা দিতে চাইলে এটা রিডুতে দিব। এইটা হলো রিডু, আর এটা হলো আন্ডু। আন্ডু মানে আগের যে কমান্ডটা দিচ্ছি সেটা আমরা করতে চাই না, তাহলে আন্ডু। তাহলে আমরা এই যে কলাম ড্রোর পরে আমরা যে যাবো হলো বিম ড্রোতে, কুইক ড্রো বিম, সেখানে গিয়ে কি করলাম, গ্রেড বিমটা সিলেক্ট করলাম। এরপরে আমার যতটুকু জায়গা পর্যন্ত আমার মানে বিমগুলো আমি এইভাবে ড্র করতে পারি সেটা করে নিলাম। যেই জায়গায় আমি ড্র করতে পারবো না সেটা আমরা এইটা একটা থেকে আরেকটা কানেক্টিং করেও, মানে এই যে ড্র বিম এই অপশনটা সিলেক্ট করো, আমরা করতে পারি। তো একটা সিঙ্গেল বিম যেন কোনো ভাবেই মাঝখানে আর কি কোনো কানেকশন পয়েন্ট না থাকে বা জয়েন্ট না থাকে, সিঙ্গেল বিম সিঙ্গেল হিসেবেই ড্র করতে হবে। যে কাজটা আমি এতক্ষণ বসে করছি এটা কিন্তু 1 মিনিটে করা যায়, কিন্তু এই আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো বোঝানোর জন্য একটু আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা করতেছি। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, যদিও কাজের মাধ্যমে না করলে এটা ওইভাবে এখন যেটা বলতেছি এটা মনে নাও থাকতে পারে, তারপরে একটু দেখাই দিচ্ছি। তো আমার একটা ফ্লোরের এটা হলো গ্রেড বিম, গ্রেড বিমগুলো আমার ড্র করা হয়েছে। গ্রেড বিম যেহেতু, তাহলে আমরা এখানে আর একটা কলাম মানে আর একটা বিম দিতে পারি, কিন্তু ফ্লোর বিমে গিয়ে আমরা ওইটা দিতে পারবো, দেয়া যাবে না আর কি, ফ্লোর বিমে গিয়ে ওইটা দেয়া যাবে না। গ্রেড বিমে দিলাম। এখন আমার এই স্টোরিটি কি করতে হবে, কপি করে উপরে নিয়ে যাইতে হবে। যেহেতু সেম ভাবে কলামগুলোর ডাইমেনশন সেম থাকবে, তো আমরা এখানে কি করব, কপি করব। কপি করার জন্য আমরা মাঝে মধ্যে এখানে সেভ দিয়ে দেবো। আগে কপি করার জন্য কি করব, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট বিভিন্নভাবে করা যায়, এই সিলেকশন অপশন আছে, সিলেক্ট থেকে আমরা একটা স্টোরিকেও সিলেক্ট করতে পারি, আবার ম্যাটেরিয়াল প্রপার্টিস অনুযায়ী সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো সিলেক্ট থেকে আমরা কি করব, যেহেতু পুরো স্টোরিটাই কপি করব, তাহলে এখান থেকে গিয়ে স্টোরিজে গিয়ে আমরা এই যে বিলগের যে স্টোরিটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। এখানে কি কি সিলেক্ট হয়েছে আমরা দেখতে পাইতেছি, যে আমরা যখন বিলগের সিলেক্ট করছি তখন গ্রেড বিমের গুলো সিলেক্ট হয়েছে আর শর্ট কলামগুলো সিলেক্ট হয়েছে। এরপরে আমি কি করব, এটা রেপ্লিকেট করব। এটার ইটাপসে কপি করার জন্য আমরা ইউজ করতে পারি যেই টুলটা, সেটা হলো রেপ্লিকেট। এখানে আমরা রেপ্লিকেট কি কোথাও দেখতে পাইতেছি, এখানে এডিটের অপশনটা হয়তো আমাদের আনা নাই, এই জন্য রেপ্লিকেট নাই, আর এডিটের অপশনটা এখানে মিসিং আছে। তো এডিট টুলবারের ভিতরে রেপ্লিকেট আছে এইটা, অথবা আমরা এখানে গিয়ে ডিরেক্টলি এডিট থেকে এই যে রেপ্লিকেট
অপশনটা সিলেক্ট করতে পারি। তো আগে আমার রেপ্লিকেট করার জন্য আগে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সেটা আমরা স্টোরিটা সিলেক্ট করলাম, করার পরে এটা কোথায় আমি কপি করব, এটা আমি ফার্স্ট স্টোরি মানে গ্রাউন্ড ফ্লোরে কপি করব, মানে এই যে গ্রেড বিমের উপরে বিলো গ্রেড যে স্টোরিটা আছে এই স্টোরির উপরে আমি কপি করব। ঠিক আছে, তো এইটা কি করব, এটা সিলেক্ট করলাম জিএফ কইরা, তারপরে এখানে অ্যাপ্লাই দিলাম। তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের এই যে নিচের স্টোরির উপরে আর একটা স্টোরি ক্রিয়েট হয়েছে ডিরেক্টলি। এখন আমরা এই উপরে চলে যাব, উপরে যাওয়ার পরে আমাদের কি কাজ, এই যে গ্রেড বিমগুলো কি করতে হবে, চেঞ্জ করে ফ্লোর বিম করতে হবে। সেই জন্য এই বিমগুলো আমরা সিলেক্ট করব। এই সিলেকশন দুই ধরনের, একটা হলো রাইট টু লেফট আর একটা লেফট টু রাইট। আমি একটু দেখাই, যখন আমি লেফট টু রাইট দেবো এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ধরে এনে এখানে সাইডে দিলাম, একটাও সিলেক্ট হলো না। এর মানে কি, লেফট টু রাইট যখন আমি সিলেক্ট করব তখন এর ভিতরে এই যে সিলেকশন উইন্ডো আছে এর ভিতরে যা থাকবে সম্পূর্ণভাবে ওইটাই শুধুমাত্র সিলেক্ট হবে। এর বাইরে মানে এর কিছু অংশ এর ভিতরে থাকলে ওইটা সিলেক্ট হবে না। দেখতে পাইতেছি এই কলাম আর এই বিম দুইটা এর ভিতরে পুরোপুরি ছিল, এই জন্য এটা সিলেক্ট হয়েছে। কিন্তু যখন আমি রাইট টু লেফট যাব তখন এর ভিতরে খুব সামান্য অংশ যদি থাকে কোনো মেম্বারের সেটাও সিলেক্ট হবে। এই জন্য দেখতে পাইতেছি যে এই বিমগুলো ওইভাবে সিলেক্ট হয়ে গেছে। সামান্য অংশ আছে দেখি, তো সেই জন্য আমরা যদি কোনো কিছু র্যান্ডমলি সিলেক্ট করতে চাই তাহলে এইভাবে আমরা সিলেক্ট করে নেব। কিন্তু স্পেশালভাবে কোনো একটা বস্তু সিলেক্ট করতে যাই বা কোন তাহলে আমরা ওই লেফট টু রাইটটা আমরা নিতে পারি। তো এইগুলো আমি বিমগুলো শুধুমাত্র সিলেক্ট করবো, তো বিমগুলো কলাম যাতে সিলেক্ট না হয় সেটা খেয়াল রাখবো। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম না, এখন এখানের যে সেকশন প্রপার্টিসটা আছে সেটা আমরা দেখতে পারি। কীভাবে দেখতে পারি, আমরা যে কোনো বিমের উপরে নিয়ে আমি যদি রাইট ক্লিক করি তাহলে আমাদের এখানে লোড কি আছে বা ডিজাইন হয়েছে কিনা বা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ কি কি অ্যাসাইন করা আছে সেটা আমরা দেখতে পারি। তো সিমিলারভাবে আমরা কি করতে পারি, যেহেতু এখানে কি আছে গ্রেড বিম দেওয়া আছে, তো আমার এখানে তো গ্রেড বিম হবে না, গ্রেড বিম তো শুধুমাত্র গ্রেড লেভেলে হবে, উপরে কি হবে ফ্লোর বিম। তো সেইটা আমরা এইটা অ্যাসাইন করে নিব, অ্যাসাইন, এখানে গিয়ে ফ্রেম সেকশন প্রপার্টিস, মানে এই যে বিম যেটা আছে ওইটাই আমি অ্যাপ্লাই করে, তাইলে কি দেখবো এখানে এই বিম হিসেবে এটা অ্যাসাইন হয়ে গেছে ওই বিমগুলো, বিম ফ্লোর বিম সেকশন হিসেবে। আর নিচতলায় আছে কি গ্রেড, নিচতলা বলতে আমি বুঝাতে চাইছি যে গ্রেড লেভেলে। তো এই যে বিমগুলো দেওয়ার পরে আমরা দেখতে পাইতেছি যে ফ্লোর লেভেলে এই বিমটা নাই, তাই না, ফ্লোর লেভেলে এখানে বিম দেওয়া পসিবল না এই বিমটা, তাহলে আমরা এটা ডিলিট করে ফেলাবো। ডিলিট করার জন্য কি করব, এটা সিলেক্ট করব করে এই যে এখানে ক্রস একটা অপশন আছে, এটা হলো ডিলিট অপশন, অথবা আমাদের কিবোর্ডের ডিলিট বাটনটাই আমরা ক্লিক করব। তো আমার এই মূলত ফ্লোর বিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমার কি কাজ, এখন আমার কাজ হলো এই যে স্ল্যাব সেকশনগুলো আছে ওইগুলো এখানে ড্র করা। স্ল্যাব সেকশনের ক্ষেত্রে এই যে ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, যদি রেক্টেঙ্গুলার ফ্লোর থাকে তাহলে আমরা শুধুমাত্র এটি সিলেক্ট করব, কইরা এখানে ওকে এই যে স্ল্যাবের যে প্রপার্টিসটা সেটা আমরা সিলেক্ট করলাম। এই রেক্টেঙ্গুলার ড্র করার জন্য কি করতে হবে, দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে। তো ফার্স্ট পয়েন্ট আমি এইটা দিলাম, এই ফার্স্ট পয়েন্ট আমি এইটাই ধরে, তারপরে এনে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে ধরে তারপরে এনে যেই পর্যন্ত আমি রেক্টেঙ্গলটা ড্র করবো সে পর্যন্ত এনে তারপর ছাড়তে হবে। এখানেও ক্লিক করে ধরে এনে এই পর্যন্ত নিয়ে এসে তারপরে ছেড়ে দিলাম। তারপর এইটার ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে এভাবে ড্র করলাম, এখন এই কর্নারে আছে কি সিঁড়ি, তো সিঁড়ির ক্ষেত্রে আমরা দুইভাবে সিঁড়িটা আমরা মডেল করতে পারি। তো দুইভাবে মডেল করার আমরা সিঁড়িটা মডেলিংটা পরে শিখাবো। তো সিঁড়িটা আমরা কীভাবে করতে পারি, এটা আর কি একটা মানে অনেক বেশি থিকনেসের একটা ফ্লোর হিসেবেও কনসিডার করতে পারি, ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে। এইটার লোড ডিস্ট্রিবিউশনটা যে ওয়ান ওয়ে সেটা কি সবাই মানে সবাইকে এটা ক্লিয়ার আছে যে এইটা হলো একটা ডগলেট সিরিজ, তার লোড ডিস্ট্রিবিউশনটা কোথায় হবে, এই যে ফ্লাইট আছে এই ফ্লাইটের লোডটা এই দিকে যাবে আর এই দিকে যাবে, এই দুই পাশে কিন্তু লোড যাবে না, তাহলে এটা কি ওয়ান ওয়ে ডিরেকশনাল লোড আর কি হবে না, ডিস্ট্রিবিউশন হবে না।
জি ভাই। তাহলে এই ওয়ান ওয়ে যেহেতু হবে তাহলে এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে কনসিডার করতে হবে। তো আমরা কি করছিলাম, শুধুমাত্র টু ওয়ে স্ল্যাবের জন্য যে প্রপার্টিসটা আছে সেইটা নিয়েছিলাম। তো এখানে আমরা সিঁড়িটা এক্স্যাক্টলি কিভাবে আসে ওইভাবেও মডেল করতে পারি, অথবা ছোটোখাটো কাজের জন্য সিঁড়ি মডেল না করেও আমরা এখানে জাস্ট একটা ওয়ান ওয়ে স্ল্যাব কনসিডার করলেই হবে। কিভাবে সেটা করতে পারি, তো ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টিস, সেখানে স্ল্যাব সেকশনে গেলাম, আর যে স্ল্যাবটা নিয়েছি এটাকেই আমরা অ্যাড কপি অফ প্রপার্টি, এখানে গিয়ে আমরা 5 ইঞ্চি স্ল্যাব থাকলে আমরা 8 ইঞ্চি, মানে সিঁড়ির জন্য আমরা 8 ইঞ্চি মতো ওয়েস্ট স্ল্যাব যেটা বলা হয়, এই 8 ইঞ্চি নিতে পারি। এটা আমরা লিখতে পারি ওয়েস্ট স্ল্যাব, WEIST, ওয়েস্ট স্ল্যাবটা আমরা এখানে ইনপুট করতে পারি। এটার থিকনেস দিব 8 ইঞ্চি। এখন আমরা বলছিলাম যে ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য কি করতে হবে, এই মডেলিং টাইপটা চেঞ্জ করতে হবে। এখানে মেমব্রেন সিলেক্ট করতে হবে, মেমব্রেন সিলেক্ট করে এটা এই পয়েন্টটা সিলেক্ট রাখতে হবে যে ইউজ অন এ লোড ডিস্ট্রিবিউশন, তারপর ওকে দিতে হবে। ওকে দিয়ে আমরা এখানে আসলাম, আসার পরে এই যে রেক্টেঙ্গুলার স্ল্যাব ড্র করার জন্য আমরা কি করব, এখানে গিয়ে আমরা এই ওয়েস্ট স্ল্যাবটা সিলেক্ট করব, করে এই পয়েন্ট টু এই পয়েন্ট আমি একটা ফ্লোর হিসেবে নিলাম। এখন লোড যদি এই যে ডিরেকশন যদি এইদিকে না থাকে, ডিরেকশন কোন দিকে আছে এদিকে, কিন্তু সাধারণভাবে আমার অনেক সময় ডিরেকশনটা চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, তো চেঞ্জ করাতে হলে কি করতে হবে, এখানে গিয়ে আমি আগে এই যে স্ল্যাবটা সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করে তারপরে অ্যাসাইনে গিয়ে এখানে দেখব যে শেল শেল অপশন থেকে আমরা একটু ডান দিকে যাব, মানে এই অপশনগুলো আসার জন্য কি করতে হবে, ক্লিক করলেই হবে না, ক্লিক করলে একটু ফিক্স থাকবে না। এখানে আসার পরে আমি এই যে সোজা হরিজন্টালি কার্সরটা মুভ করে এটার উপরে নিয়ে আসতে হবে। তো এখানে দেখতে পাবো যে লোকাল অ্যাক্সিস বলে একটা অপশন আছে, যে লোকাল অ্যাক্সিস। তো লোকাল অ্যাক্সিসটা আমরা চেঞ্জ করতে পারি। এটা 90 ডিগ্রি যদি দেই তাহলে দেখবো যে আমার এই যে লোডের যে ডিস্ট্রিবিউশনটা সেটা আমার চেঞ্জ হবে। এই যে ডিরেকশনটাই হলো মূলত লোড ডিস্ট্রিবিউশনের ডিরেকশন। এটা হয়ে গেছে কোথায়, এখন ওয়াই ডিরেকশনে হয়ে গেছে, তো আমরা কোথায় রাখবো, এক্স ডিরেকশনে। তো আবার যদি দেই তাহলে এক্স ডিরেকশন চলে আসবে, অথবা এখানে আনডু করলেও হবে। এই যে আনডু করা হয়েছে। তো এই হলো আমার ফ্লোরগুলো কি করা হয়েছে, মডেল করা হইলো, মানে ফ্লোর স্ল্যাবগুলো। এখন হলো লোডের পালা, লোডগুলো আমার অ্যাপ্লাই করব। কেন আগে কেন আমরা পুরো মডেলটা আমি করলাম না, ডিজাইন কেন হ্যালো, কিছু বলতে চাইতেছো নাকি? ভাই আজকে ক্লাস নিবেন, এত লম্বা হয়ে যেতেছে। সময় তো অনেক বেশি হয়ে গেছে, তো আমরা জাস্ট একটু ওই লোডগুলো অ্যাসাইন করে তারপরে এটা 5 মিনিট লাগবে সর্বোচ্চ। তো ফ্লোরগুলো লোড অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা ফ্লোর লোডগুলো আজকে অ্যাসাইন করবো আজকে। তো ফ্লোর লোডের ভিতরে প্রথম আছে কি, আমরা দেখছিলাম যে ফ্লোর ফিনিশটা কি ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে দেই, আর একটা দেখছি যে আমরা এখানে লাইভ লোডটাকে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে দেয়, কিন্তু পার্টিশনাল লোডটা আমি বলছি যে যেখানে যেখানে পার্টিশনাল আছে ওইখানে লাইন লোড হিসেবে দিব। তো ওইটা পরে দেখাবো, আপাতত আমরা ফ্লোর লোডগুলো দেওয়ার চেষ্টা করি। এই জন্য কী করবো, এই যে ফ্লোরগুলো সিলেক্ট করব, স্ল্যাবগুলো সিলেক্ট করার পরে তারপরে আমার লোডগুলো অ্যাসাইন করতে হবে। তো লোড অ্যাসাইনের ক্ষেত্রে আমার কি, এখানে যেহেতু ম্যাটেরিয়ালের প্রপার্টিসগুলো আমি ডিফাইন করছি, সেক্ষেত্রে আমার আগে কি করতে হবে, এই যে লোড প্যাটার্ন, কোন কোন লোড প্যাটার্নগুলো আমি এখানে অ্যাসাইন করব সেগুলো এখানে ডিফাইন করতে হবে। তো ডিফাইন লোড প্যাটার্ন, এটা হলো লোডগুলোকে ডিফাইন করা যে কী কী লোড আছে। তো প্রথমে ডেড লোড, ডেড লোডটা কী হিসেবে ধরবো, আমার সেলফ লোডটাই শুধুমাত্র ডেড লোড, সেই জন্য সেলফ লোড মাল্টিপ্লার থাকবে কি 1। এরপরে লাইভ লোড, লাইভ লোডের ক্ষেত্রে সেলফ লোড মাল্টিপ্লার থাকবে না। এরপরে আমি অ্যাড নিউ লোড দিব। হ্যাঁ, অ্যাড নিউ লোডটা কীভাবে দিব, আগে আমার এখানে লোডের নামটা দিতে হবে। আমরা জানি ফ্লোর ফিনিশ একটা লোড আছে, তো সেইটা কি লোড, সেটা হলো ডেড লোড, কিন্তু সেটা সুপার ইম্পোজ ডেড লোড হিসেবে এখানে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে তারপরে অ্যাড নিউ লোড। এই এরপর আমার পার্টিশন ওয়ালের জন্য লোড আছে, পার্টিশন ওয়াল। তো
পার্টিশন হওয়ার জন্য কি করব, এটাও সুপার ডেট থাকবে, অ্যাড নিউ লোড। এরপরে আমার ওয়াটার ট্যাঙ্কের জন্য লোড থাকতে পারে, সেই জন্য ওয়াটার ট্যাঙ্ক লোড, অ্যাড নিউ লোড। এইগুলো আপাতত আমরা যেহেতু গ্র্যাভিটি লোড নিয়ে কাজ করতেছি এগুলি আমরা দিলাম। যার পরে কি করব, এখানে গিয়ে ওকে দিয়ে আমরা বের হলাম। তারপরে এখানে এই ফ্লোরগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে অ্যাসাইনে গিয়ে আমরা কি করব, লোডগুলো অ্যাসাইন করবো। যেহেতু তাহলে এটা কি লোড, এটা হলো স্ল্যাবের লোড মানে শেল লোড। তো শেল লোডে গেলাম, শেল লোডে গেলে এখানে ইউনিফর্ম লোড সিলেক্ট করব। ইউনিফর্ম লোড থেকে এখানে যেহেতু লোডের টাইপ কোনটা, লোডের টাইপ আমরা ফ্লোর ফিনিশটা আগে অ্যাসাইন করব। ফ্লোর ফিনিশ কত আমরা জানি 25 পিএসএফ, আমরা দেখছিলাম এক্সেল ফাইলের ভিতরে আছে। তো এখানে এই 25 পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট। আর এটা ডিরেকশন কোথায়, গ্র্যাভিটি, হ্যাঁ এটা থাকবে, গ্র্যাভিটি ডিরেকশনেই থাকবে। অপশনগুলো আছে কি, অ্যাড টু এক্সিস্টিং লোড, রিপ্লেস এক্সিস্টিং লোড, ডিলিট এক্সিস্টিং লোড, তিনটে অপশন আছে। তো অ্যাড দিলে কি হবে, আগে যদি আমার ফ্লোর ফিনিশ অ্যাসাইন করা থাকে তার সাথে এটা যোগ হবে। রিপ্লেস দিলে কি হবে, আগে যদি ফ্লোর ফিনিশ আমার দেয়া ছিল, হ্যাঁ ওইটা রিপ্লেস হয়ে যায়, এখন যেটা দিচ্ছি ওইটাই থাকবে। আর ডিলিট দিলে আমরা এখানে যে লোডগুলো, আগের যে লোডগুলো সেটা ডিলিট করতে পারবো। তো আমরা রিপ্লেসটা অপশনটা দিয়ে কাজটা বেশিরভাগ করব। আর যদি ডিলিট করা লাগে তাহলে ডিলিট দিয়ে করবো, কিন্তু রিপ্লেস অপশন দিয়ে আমরা লোডগুলো অ্যাসাইন করার চেষ্টা করবো, যাতে লোডের কোনো মানে 2 বার 3 বার একই লোড দেওয়া না হয়। তো এটা সিলেক্ট করলাম, করার পরে কি করলাম, অ্যাপ্লাই। এই 25 করে আমার ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই হয়েছে। এখন আমার ফ্লোরে আরও লোড লাগবে। তো এই যে সিলেকশন আমি যেটা করছি আগে, তো এটা যদি আবার এই একটা একটা করে করি, এখানে ধরো 5টা আছে, এই জন্য আমরা একসাথে একটা একটা সিলেক্ট করতে পারি, হ্যাঁ। কিন্তু আমার যদি একসাথে আরও অনেকগুলো সিলেক্ট থাকে, মানে এখানে 10টা 20টা 25টা স্ল্যাবের সেকশন আছে, তাহলে আমরা ওই গেট প্রিভিয়াস সিলেকশন দিয়ে ওইটা করতে পারি, ঠিক আছে। আগে যেটা সিলেক্ট ছিল ওইটা বের করতে পারি। যেমন আমি যে এই যে সিলেকশনটা করছি না, এখন আমি কি করব, এইটা এটা তো অ্যাপ্লাই করলাম। এবার আমি এইটাই আবার এই সিলেকশনটাই নিতে চাই, তাহলে সিলেক্ট থেকে গেট প্রিভিয়াস সিলেকশন গেলে আগের সিলেকশনটাই আমার কাউন্ট করবে। এরপর আমি লাইভ লোড গেলাম। লাইভ লোডে আমরা জানি যে রেসিডেন্সিয়ালের জন্য 42 পিএসএফ, হ্যাঁ এটা কমন। তারপরে অ্যাপ্লাই দিলাম, কিন্তু সিঁড়ির ক্ষেত্রে এটা কি বাড়তি আছে, তাহলে সিঁড়ির অংশটা সিলেক্ট করে আমরা 100 পিএসএফ দেবো। 4.8 কিলোনিউটন পার মিটার স্কয়ারে 100 পিএসএফ হয়, তো সেইটা আমরা 100 পিএসএফ দিয়ে এন্টার দিলাম। এই হলো আমার ফ্লোর লোডগুলো অ্যাসাইন করলাম। তো আজকের কাজ এই পর্যন্তই, যেহেতু অনেক টাইম বেশি হয়ে গেছে। এখন গত ক্লাসের পরে লাইভ লোডগুলো দেখতে বলছিলাম, এগুলো কি দেখা হয়েছিল সবার?